ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক আছে। তোমাদের সবাইকে অনেক 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 বেশি স্বাগত বাংলা ব্যাকরণের অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাসে। সো আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিকঠাকভাবে আছে কিনা। আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। ওকে, আজকে তোমাদের ব্যাকরণে সবচেয়ে বেশি ভয় তোমরা যেই টপিকটা নিয়ে পাও সেটা আজকে আমরা পড়তে যাচ্ছি। অ্যান্ড খুবই ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। ধৈর্য না ধরলে আসলে এই সমাজটা করতে পারবা না। অনেক জিনিস আছে যেটা তুমি বুঝবা, অনেক জিনিস আছে যেটা তুমি বুঝবা না, বাট আলটিমেট তুমি যখন শেষ পর্যন্ত যখন করবা তখনই আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারবা, নাহলে আসলে শেষ পর্যন্ত না করলে বুঝতে পারবা না। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। সবাই একটু জয়েন করে ফেলো, আমরা ইনশাল্লাহ আজকে একটা চমৎকার ক্লাস করতে যাচ্ছি এবং আমার বিশ্বাস তোমরা যদি সঙ্গে থাকো আজকের ক্লাসটা অনেক বেশি প্রাণবন্ত হবে এবং অনেক বেশি চমৎকার হবে, ঠিক আছে। সো সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার কিনা এটা একটু কনফার্ম করো। আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে কি জানি পড়েছিলাম, গত ক্লাসে কি পড়ছিলাম রে, ভুলে গেছি তো, কি পড়াইছিলাম? কালকে পড়াইলাম, আজকে ভুলে গেলাম। ও দেখছো, বয়স হয়ে গেছে। বিলাসী 2, এরপর হচ্ছে প্রতিদান কবিতা, তাই না? ঠিক আছে, ওকে, ঠিক আছে। রোজায় আরো চিকন হয়ে যাচ্ছেন, তুমি বুঝতে পারছো, এই জন্য আসলে তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, ওকে ভাই। সমাসের ক্লাস হবে কয়টা? মিনিমাম 3টা হবে। হ্যাঁ, ঠিক আছে, মিনিমাম 3টা হবে। তো ধৈর্য ধরে আসলে ক্লাস করতে হবে, নাহলে আসলে তোমরা পারবা না। ধৈর্য ধরে ক্লাস করতে হবে, না হলে হবে না। ওকে ভাইয়া, তো চলো আমরা কথা না বলি। ভয়েস একটু লেট, যদি একটু লেট হয় তাহলে কিছু করার নাই, এটা ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি যে ভয়েস ঠিক আছে, এই যে আমার ফোনে তো ঠিকই দেখাচ্ছে, করতে হবে না হলে হবে না। ঠিকই তো আছে, এই যে। ওকে ভাইয়া, তো চলো আমরা কথা না বলি। এই পিরামো এডি যেটি আন্দাজে কমেন্ট করে এটি মারমো, আমি গ্রুপ থেকে ব্যান করে দেবো। পরে আমার পাউডা ধরবি, আমি গ্রুপ থেকে আর খুলবো না, কয়ে দিলাম। কিন্তু রোজার দিন সারাদিন রোজা রেখে তোকে ক্লাস নিই, অ্যান্ড ঘুমানোর সময় তোকে ক্লাস নিতেছি, তোরা আবার ট্যাঁ করস। কিসের জন্য শব্দ হচ্ছে? এসির শব্দ হচ্ছে, এসির শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা একদম সমাস বেসিক থেকে শুরু করব। আমরা একদম বেসিক থেকে সমাসটা হচ্ছে আরম্ভ করব ইনশাল্লাহ। কথা দিচ্ছি যে পুরো ক্লাসটা করলে তোমরা অনেক বেশি উপকৃত হবা। একদম বেসিক থেকে স্টার্ট করব। ওকে, সো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। সো প্রথমেই আসো আমরা একটু দেখি প্রাথমিক আলোচনা, অর্থাৎ সমাসের কিছু ফান্ডামেন্টাল কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রাথমিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো দেখো সমাস শব্দের 3টা অর্থ। একটা হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, 2 নাম্বার হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ, ওকে, একপদীকরণ। 3 নাম্বার হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমাস শব্দের 3টে অর্থ। তাহলে বলো তো বাবা, সমাস শব্দের অর্থ কি বলো? সমাস শব্দের অর্থ 1 মিলন, 2 কি 2 একপদীকরণ, 3 কি সংক্ষেপণ। আবার বলছি, সমাস শব্দের 3টে অর্থ। একটা হচ্ছে মিলন, ঠিক আছে, আরেকটা হচ্ছে সংক্ষেপণ, আরেকটা হচ্ছে একপদীকরণ। এখন আসো আমরা একটু দেখি যে এইটা আসলে কিভাবে কাজ করে, এটা একটু আমাদেরকে জানতে হবে। সো খেয়াল করে দেখো, ধরো আমি একটা শব্দ বললাম, শব্দটা হচ্ছে এরকম যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এই যে বড় এই বাক্যটা লিখলাম, এটাকে সংক্ষেপে কি বলা যায় বলো তো?
গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে কি বলা যায় বলো? গায়ে হলুদ দেওয়া হয় এক পদীকরণ কি? বলতেছি মাহিমা আক্তার, এত অধৈর্য হলে হবে না। আচ্ছা খেয়াল করো, তাহলে দেখো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে আমরা একসাথে এক বাক্যে কি বলতে পারি বলো তো? এটাকে আমরা এক বাক্যে বলতে পারি কি? এটা হচ্ছে গায়ে হলুদ, এক বাক্যে, সহজ কথা, এক বাক্যে কি? গায়ে হলুদ। আচ্ছা ফাইন, কথা এখানে ঠিক আছে। এখন বাবা খেয়াল করে দেখো তো, এই যে এখানে বড় যে বাক্য, এই যে বিশাল বড় যে বাক্য, এই বাক্যটাকে আমরা বলি এটা হচ্ছে ব্যাস বাক্য। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এটা হচ্ছে ব্যাস বাক্য। কি বাক্য বলো তো বাবা? ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। আচ্ছা, এখন এই ব্যাস বাক্য থেকে ছোট যে অংশটা তৈরি হয়, যেটা উৎপন্ন হয়, যেটা তৈরি হয়, ওইটাকে বলে ওইটা হচ্ছে সমস্ত পদ। ওইটাকে কি বলে বলো তো বাবা? ওইটা হচ্ছে সমস্ত পদ। কথা কি বোঝা গেছে বলো তো? তাহলে খেয়াল করে দেখো, বড় যে বাক্য ওইটাকে বলো ওইটা হচ্ছে ব্যাস বাক্য, আর ওইটা থেকে যেটা তৈরি হয় ওটাকে বলো ওটা হচ্ছে সমস্ত পদ। এখন বাবা ব্যাস বাক্য ছাড়াও ব্যাস বাক্যের আরো একটা নাম আছে, সেটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য। কি বাক্য বলো তো? বিগ্রহ বাক্য। ওকে, সো যেটার নাম ব্যাস বাক্য তারই নাম বিগ্রহ বাক্য। আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য থেকে যেটা তৈরি হয় সেটা কি? সেটা হচ্ছে সমস্ত পদ। কি পদ বলো তো? সমস্ত পদ। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে দেখো, এই যে এখানে গায়ে, এটা পূর্বে আসে না, আগে আসে না, এই জন্য এই অংশটাকে আমরা বলি এটা হচ্ছে পূর্ব পদ। কি পদ? পূর্ব পদ। আর এই যে দেখো হলুদ, এটা পরে আসে, রাইট? কোথায় আছে? পরে আসে। এই যে দেখো এটা যে পরে আসে, এটাকে বলে এটা হচ্ছে পরপদ। কি পদ বলো তো? পরপদ। পরপদের আরেকটা নাম আছে জানো, সেটা কি? সেটা হচ্ছে উত্তর পদ। কি পদ বলো তো? উত্তর পদ। তাহলে যাহা পরপদ তাহাই উত্তর পদ। যাহা পরপদ তাহাই কি? উত্তর পদ। তাহলে বাবা দেখো তো, সমস্ত পদের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বের পদ, ওটাকে বলো পূর্ব পদ, আরেকটা থাকে সেটা হচ্ছে পরপদ। পরে যেটা থাকে ওটাকে বলো পরপদ বা ওটাকে বলো উত্তর পদ। আমি কি বুঝাতে পেরেছি বলো তো? আমি কি বাড়িয়ে বলেছি? আমি কি বোঝাতে পেরেছি বলো তো ভাইয়া? আবার একটু রিপিট করছি, প্লিজ আমার দিকে তাকাও। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাকে বলা হয় গায়ে হলুদ। এখন এই যে বড় বাক্যটা থেকে যেটা তৈরি হলো এটা হচ্ছে সমস্ত পদ, আর বড় যে বাক্য এটাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর ওই যে সমস্ত পদ থাকে, ওই সমস্ত পদের ভিতরে দুইটা অংশ থাকে, পূর্বে যেটা থাকে এটাকে বলো পূর্ব পদ, পরে যেটা থাকে এটাকে বলো পরপদ। জাস্ট এই বেসিক জিনিসটা বুঝলে আমরা মোটামুটি সমাজ বুঝতে পারছি। এখন প্রথমেই আমি তোমাদেরকে বলছি ভাইয়া যে সমাস শব্দের অর্থ মিলন। দেখো তো এখানে দুইটা পদ, গা একটা পদ, দেখো হলুদ একটা পদ, এই দুইটা পদের মিলন করা হয়েছে, তাই না? এই দুইটা পদের মিলন করা হয়েছে, মিলন করে নতুন শব্দ তৈরি করছে। আমরা সব সময় জানি মিলনের ফলে নতুন জিনিস তৈরি হয়। তোমরা বায়োলজি পড়ছো না? তো এই সমাসের ক্ষেত্রেও ঘটনা তাই। দেখো দুইটা পদের মিলন করে নতুন একটা, দেখো গা বলতে শরীর, হলুদ বলতে হলুদ। তো এখানে দেখো গা আর হলুদ একসাথে হয়ে নতুন শব্দ তৈরি করছে, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখো এক পদীকরণ। দেখো তো এই যে দেখো এখানে অনেকগুলো পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, ছয়টা পদ। এই ছয়টা পদকে একটা পদে নিয়ে গেছে গায়ে হলুদ। তাহলে এইটাকে বলে এটা হচ্ছে এক পদীকরণ। কথা কি বুঝা দিতে পারছি? এটাকে কি বলে? এটাকে বলে এটা হচ্ছে এক পদীকরণ। এরপর দেখো এই যে ছয়টা পদকে যখন একটা পদে নিয়ে আসে, এক পদীকরণ করে ফেললেই তো এটা সংক্ষেপ হয়ে যায়। তাহলে সমাস মানে হচ্ছে সংক্ষেপণ। তাহলে সমাস মানে মিলন, সমাস মানে এক পদীকরণ, সমাস মানে সংক্ষেপণ। আমি কি বুঝাতে পেরেছি বলো তো? আমি কি বুঝাতে পেরেছি? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? তাহলে আমি সামনে আগাবো। যদি এতটুকু পর্যন্ত বুঝো তাহলে আমি সামনে আগাবো। ওকে, কথা ক্লিয়ার? ঠিক আছে, এবার চলো আমরা একটু যাই। তো প্রথমেই সমাসের অনেক ক্লাসিফিকেশন আছে, আমি সেই আলোচনায় তোমাদেরকে নিচ্ছি না। সহজ বাংলা কথা, আমরা এখন যেই সমাসটা পড়বো সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস বলো? দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি। কিন্তু এই দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন। এই দুইটা সমাস, এই সমাসটাতে কি হবে একটু খেয়াল করো। এই সমাসটাতে মনে রাখবা সব সময়, খুব ভালো করে খেয়াল করো, এই সমাসটাতে মনে রাখবা সব সময় দুই পদ প্রধান।
দুই পদ প্রধান, দুই পদ প্রধান। আচ্ছা, অর্থাৎ এই সমাসটাতে পূর্ব পদ বুঝাবে, পরপদ বুঝাবে, দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাবে। যেমন দেখো মা বাবা, আচ্ছা মা বাবা দ্বারা কি মাকে বুঝায় না বাবাকে বুঝায় বলো তো? না, মা বাবা দ্বারা মাকেও বুঝায়, আবার দেখো বাবাকেও বুঝায়, তাই না? দেখো যদি বলি বই খাতা, ধরো আমি বললাম যে আমি বই খাতা কিনবো, দ্যাট মিনস আমি বইও কিনবো, আমি খাতাও কিনবো। দেখো দুইটা পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, তাই না? খেয়াল করে দেখো তো, দুইটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না? দেখো যদি বলি নাক কান, হ্যাঁ, তাহলে কিংবা যদি বলি যে কান নাক, যাই বলি তাহলে এই নাককেও বুঝায়, কানকেও বুঝায়, তাই না? যদি বলি টাকা পয়সা, তাহলে দেখো টাকা পয়সা দ্বারা টাকাকেও বুঝায়, পয়সাকেও বুঝায়, অর্থাৎ দুইটাই বুঝাচ্ছে। যদি বলি মাসি পিসি, ধরো আমি যদি বলি মাসি পিসি আমাকে ভীষণ আদর করে, তার মানে মাসিও করে, আদর পিসিও করে। কথা কি বুঝাইতে পারছি? এই 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 কনসেপ্টটাকে বুঝতেছো যে দেখো দুইটা পদেরই অর্থের প্রাধান্য পাচ্ছে, দুইটা পদেরই অর্থের কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। যদি বলি দেশে বিদেশে, ধরো বললাম যে আমি দেশে বিদেশে ঘুরি, তার মানে কি এখানে দেশেও বুঝাচ্ছে, বিদেশেও বুঝাচ্ছে। তাহলে এখানে দেশের অর্থ প্রধান, আবার বিদেশের অর্থ প্রধান। ওকে, যদি বলি দেশে বিদেশে ঘুরি, তার মানে দেশেও ঘুরি, বিদেশেও ঘুরি। এই যে দেখো দুই পদের প্রধান, দুই পদ প্রধান, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাসের মেইন কাজ। এখন বাবা খেয়াল রাখবা, দ্বন্দ্ব সমাসে যখন তুমি ব্যাস বাক্য করবা, তখন দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করতে গেলে এই কনসেপ্টগুলো আসবে, ও আসবে, আরো অনেক কিছু আনা যায়, বাট আমরা ও আনবো। তাহলে এই সমাসটাতে ব্যাস বাক্য করতে গেলে কি আসবে? ও আসবে। তাহলে এইবার দেখো মা বাবা, এটার ব্যাস বাক্য কি হবে? মা ও বাবা, মা ও বাবা, ঠিক আছে? আচ্ছা, বই খাতা, এটার ব্যাস বাক্য কি হবে? বই ও খাতা, বই ও খাতা। একটু খেয়াল করে দেখো তো পারো কিনা। তাহলে ব্যাস বাক্যগুলো তোমরা একটু করো তো, দেখো পারো কিনা। আমি আর করব না, ব্যাস বাক্যগুলো একটু করো তো, পারো কিনা দেখো তো, পারবা বলো তো? হ্যাঁ, ভেরি গুড। এই যে দেখো চা বিস্কুট, অহিনকুল, বুঝছো? সুখ শান্তি, তাহলে সুখকেও বুঝায়, শান্তিকেও বুঝায়। খেয়াল করে দেখো। হ্যাঁ, আয় ব্যয়, এই যে দেখো আমাদের নাফিস বলছে আয় ব্যয়, জাস্ট ও চলে আসবে ব্যাস বাক্য করতে গেলে। তাহলে এই যে দেখো নাক কান কিংবা নাক কান, তাহলে এটা কি হবে বলো তো? নাক ও কান, নাক ও কান। ওকে, আচ্ছা। এরপর দেখো টাকা পয়সা, এটা কি হবে? টাকা ও পয়সা। দেখছো হয়ে গেল। ব্যাস বাক্যগুলো কি পারবা? আচ্ছা, এরপর দেখো মাসি পিসি, মাসি ও পিসি, মাসি ও পিসি, দেখছো? এরপর দেখো দেশে বিদেশে, দেশে ও বিদেশে, বুঝছো? হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি বলো তো বাবা? বুঝাইতে পারছি? এই যে কনসেপ্ট, এটাই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের মেইন খেলা। এই জিনিসটা বুঝতে পারলেই দ্বন্দ্ব সমাস পানির মতো সহজ। এখন কিছু স্পেশাল কেস আছে, সেই কেসগুলোতে আমরা একটু আলোকপাত করি, বুঝছো বাবা? আচ্ছা, খেয়াল করো। হ্যাঁ, এই যে গুড, এই যে নামাজ রোজা, এই যে ঘর দুয়ার, ভেরি গুড। আচ্ছা, এইবার আসো দেখো, এখানে আমরা অনেকগুলো সমাস লিখছি, কিছু সমাস তোমাদেরকে একটু বলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো আমি যদি বলি যে জলে স্থলে, তাহলে দেখো জলে স্থলে, দেখো তো এই যে জলে স্থলে, দেখো জলে স্থলে দ্বারা জলকেও বুঝায়, স্থলকেও বুঝায়। যদি বলি হাতে কলমে, তাহলে দেখো হাতকেও বুঝায়, কলমকেও বুঝায়। এখন এই যে তিনটা সমাস, এই তিনটা সমাসে একটা জিনিস মিল আছে, সেটা কি বলতে পারবা? এই তিনটা সমাসে দেখো বিভক্তি আছে, দুই পদেই বিভক্তি আছে। যেমন খেয়াল করে দেখো, এই যে দেশ যোগ এ বিভক্তি আছে, বিদেশ যোগ বিদেশে, এই যে দেখো এ বিভক্তি আছে। জেলে, এই যে দেখো এখানে জলে, জলে এখানে এ বিভক্তি আছে। স্থলে দেখো এখানে এ বিভক্তি আছে। দেখো মূল শব্দ কিন্তু জল, জলে না, মূল শব্দ জল, নট জলে। তাহলে দেখো এই যে বিভক্তি আছে না বলতো? আছে। স্থলে দেখো বিভক্তি আছে না? আছে। হাতে কলমে দেখো, হাতে কলমে, হাতে বিভক্তি আছে না? আছে। কলমে বিভক্তি আছে না? আছে। কথা বলো, আছে কি না? আছে বলো বাবা, আছে। এই যে যখন দেখবা দুই পদে বিভক্তি থাকে, ওইটা দ্বন্দ্ব সমাস, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কেমন দ্বন্দ্ব? এইটার নাম আমরা দিলাম, এইটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো? অলুক দ্বন্দ্ব। এটার নাম দিলাম কি? অলুক দ্বন্দ্ব। যে তুই যেহেতু ব্যতিক্রম, তুই যেহেতু বিভক্তি নিয়ে আসস, তাহলে তোরে আলাদা করে পরীক্ষার খাতায় লিখবো। তাহলে এইগুলো শুধু দ্বন্দ্ব, কিন্তু এই ধরনের যখন তুমি দেখবা বিভক্তি চলে আসে, তখন তুমি সেটা নাম দিবা অলুক দ্বন্দ্ব। কি নাম দিবা? অলুক দ্বন্দ্ব।
যারা একটু বিশেষ বিশেষ হয় তাদের একটু বিশেষ নাম দেয় না? দুনিয়ার সব মানুষের প্রেমিকা প্রেমিকা, একটা কমন নাম প্রেমিকা, কিন্তু প্রেমিকার আবার বিশেষ মানুষের জন্য প্রেমিকার আবার বিশেষ বিশেষ নামের ডিমান্ড আছে। প্রেমিকার আবার নাম দেয় সোনা, ময়না, পাখি, লুতুপুতু, অনেক কিছু। তাহলে এইটা যেহেতু অন্যগুলোর স্ট্রাকচারের সাথে যেহেতু মিলে না, তাহলে আমাদের ওই যে প্রেমিকার মতো প্রেমিকাকে যেমন আমরা লুতুপুতু নাম দিয়ে, এটারও আমরা একটা নাম দিলাম, এটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। বুঝা গেছে? আচ্ছা ফাইন। এইরকম আরো কিছু লুতুপুতু মার্কা দ্বন্দ্ব সমাস আছে, আমরা সেইগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। ওকে, তার মধ্যে যদি কখনো দেখো কোন সমাস দুইয়ের অধিক পদ আছে, আমি বুঝাইতে পারিনি, দুইয়ের অধিক পদ আছে। আচ্ছা, এখানে দ্বন্দ্ব বানান ভুল হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, দ্বন্দ্ব বানান ভুল হয়েছে। আচ্ছা, তো যদি দেখো সমাসে সাধারণত দুইটা পদ থাকে, কিন্তু যদি দেখো 2+ পদ, এই ঘটনা ঘটলেই সেটা দ্বন্দ্ব সমাস, এবং ওই সমাসটার আমরা নাম দিই বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কি পদী দ্বন্দ্ব বলতো? বহুপদী দ্বন্দ্ব। কথা বুঝাইতে পারছি? খেয়াল করো, খুব খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। তাহলে যদি দেখো দুইয়ের অধিক পদ থাকে, তাহলে ওইটার নাম বহুপদী দ্বন্দ্ব। আবার বলছি, যদি দেখো দুইয়ের অধিক পদ আছে, তাহলে ওই সমাসের নাম বহুপদী দ্বন্দ্ব। চলো আমরা একটু দেখি। ধরো আমরা একটা সমাস বললাম, পদ্মা, মেঘনা, যমুনা। তাহলে দেখো পদ্মা, মেঘনা, যমুনা, দেখো দুইয়ের অধিক পদ। দেখো যদি বলি নাক, কান, গলা, চোখ, বলে না নাক, কান, গলা, চোখ বিশেষজ্ঞ, তাহলে এই যে দেখো এখানে কিন্তু দুইয়ের অধিক পদ, এখানে 4টা পদ। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। দেখো যদি বলি সাহেব, বিবি, গোলাম, সাহেব, বিবি, গোলাম, দেখো দুইয়ের অধিক পদ। দেখো যদি বলি জামাই, হ্যাঁ, বউ, শাশুড়ি, তাহলে দেখো জামাই, বউ, শাশুড়ি, দুইয়ের অধিক পদ। খেয়াল করো, দুইয়ের অধিক পদ। ঠিক আছে, কথা বুঝাইতে পারছে? এখন এইগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। কেমন দ্বন্দ্ব বলতো? এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। হ্যাঁ, এগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, বুঝছো? ভাই আপনি কি প্রেম ছাড়া কোনো উদাহরণ দিতে পারেন না? কেমন উদাহরণ দিই বলো? আমি আমার জীবনে যত প্রেমের উপন্যাস পড়ছি, যত প্রেমের কবিতা পড়ছি, আর যত প্রেমের কবিতা লিখছি, তোমার বয়সও এখনো সংখ্যা হিসাব করলে এত হয় নাই। কথা বুঝছো? আমি যা পড়ছি আর যা লিখছি, তুমি তো এটার অর্ধেক লিখলো, দেখা গেল যে তুমি বাংলা কথাই বলতে পারতে না। আমি তো এই যে পড়াইতেছি, যাই হোক, মাঝে মধ্যে উদাহরণ দিতে, তুমি তো কথাই বলতে পারতে না, বুঝছো? আচ্ছা খেয়াল করো। হ্যাঁ, এখন এগুলোর ব্যাস বাক্য কেমনে করবো? খুবই ইজি, জাস্ট শেষের পদটার সাথে ও বসাই দিবে, বাকিগুলোতে কমা। দেখো এটা আমি একটু করে দিই, বাকিগুলো তোমরা করো। যেমন দেখো পদ্মা, কমা, মেঘনা, ও যমুনা। ও কি? যমুনা, বুঝছো? সামনে আমার কবিতার বই প্রকাশিত হবে, তোমরা, আমার 2টা বই আসবে, একটা কবিতার বই আসবে, আরেকটা বই আসবে, সেটা হচ্ছে তোমার ওইটা হচ্ছে তোমার মানে লাইফ চেঞ্জার, মানে বইয়ের নাম হবে লাইফ চেঞ্জার। মানে আমাদের লাইফে যে ছোট ছোট স্ট্রাগল থাকে, অনেক সময় আমরা অনেক জিনিস চেষ্টা করার পরও পারি না, অনেক ক্রাইসিস থাকে আমাদের লাইফে, তো ওগুলোর উপরে একটা বই, যেটা অলরেডি কাজ চলতেছে, লাইফ চেঞ্জার বইটা খুব তাড়াতাড়ি আসবে। তো ওটা তোমাদের জন্য আর কি, যে আমাদের জীবনে আসলে কি কি, মানে আমরা কতটুকু সার্ভাইভ করা লাগে, আমাদের লাইফে কতটুকু ক্রাইসিস থাকে, এবং সেই ক্রাইসিসগুলোতে কীভাবে উত্তরণ করা যায়, পরীক্ষার খারাপ রেজাল্ট, অনেক কিছু আমাদের লাইফে, অনেক প্রেমে আমরা ছেঁকা খাই, আমাদের আমরা অনেক জিনিসকে অনেক দিন ধরে, অনেক দুঃখকে ভুলতে পারি না, অনেক কিছু, এই যে লাইফের ছোট ছোট সমস্যাগুলো নিয়ে এই বইটা লেখা, লাইফ চেঞ্জার বইটা লেখা। তো এটা খুব শীঘ্রই আসতেছে, তো হোপফুলি তোমরা ওই বইটা কিনবা এবং এখন থেকে তোমরা টাকা জমাও, যাতে বই বের হলে যাতে এই কথা বলতে না হয় যে ভাইয়া আমার কাছে টাকা নাই, বা ভাই ও বই এখন অর্ডার দিবে না, পরে অর্ডার দিবে। এটা কিন্তু তোমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি। আচ্ছা, এইবার এইটার ব্যাস বাক্যটা তোমরা করো তো, দেখি পারো কিনা। এখানে যেহেতু 4টা পদ, এটার ব্যাস বাক্য করো তোমরা, পারো কিনা? তাহলে এগুলোর ব্যাস বাক্য তো পারবা। এটার ব্যাস বাক্য কি হবে বলো তো? জামাই, জামাই, কমা, বউ ও শাশুড়ি। ঠিক আছে, এটাও পারবা। সাহেব, সাহেব, কমা, বিবি ও গোলাম।
ও গোলাম। ওকে, আচ্ছা এটা কি হবে? নাক কান, এটা খেয়াল করো, নাক কমা কান কমা গলা ও চোখ, ও চোখ, দেখছো? ও চোখ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা গুড, হয়ে গেল। এখন আসো একটা সমাস যেটা একটু বিশেষভাবে যেটা মনে রাখবা, খুবই বিশেষভাবে মনে রাখবা, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে দম্পতি। দম্পতি, ঠিক আছে? দম্পতি, এই দম্পতি এটার ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি। জায়া মানে বউ, পতি মানে স্বামী। দম্পতি জায়া ও পতি, এটা একটু বিশেষভাবে মনে রাখবা। এটাকে বলে একশেষ দ্বন্দ্ব। এই সমাসটাকে বলে কি? একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে? একশেষ দ্বন্দ্ব, এটা একটু বিশেষভাবে মনে রাখবা, এটা একশেষ দ্বন্দ্ব লিখবা। আচ্ছা, এই আমাদের দ্বন্দ্ব সমাস শেষ। এখন তোমাদের অনেকের কোশ্চেন যে ভাইয়া আচ্ছা মোটিভেশন ঠিকই পাই, কিন্তু একটু পরে আবার রিলস দেখা শুরু করি। না, আমার বইটা একটু গতানুগতিক ধারার বাহিরে, মানে এটা আসলে মোটিভেশন, এটা খুব মানে বাস্তব জীবন থেকে তুলে আনা ঘটনাগুলো, যেগুলো তুমি খুব রিয়েলাইজ করবা। মানে ওটা শুধু মোটিভেশন না, ওটা হচ্ছে আমাদের বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের সংকটগুলো কি কি, এবং প্র্যাকটিক্যালি এগুলো আসলে কিভাবে রিকভারি করা যায়, ওইটা মানে ডিরেক্ট মোটিভেশন না, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন তোমাদের অনেকের কোশ্চেন যে ভাইয়া সবই বুঝলাম, কিন্তু ভাইয়া বোর্ড কোশ্চেন কিভাবে আসে? চলো আমরা একটু দেখি। এখানে অনেকগুলো বোর্ডের কোশ্চেন আছে, দেখো তোমাদের জন্য কত কষ্ট করে রাত দিন বছরের পর বছর খেটে তোমার জন্য এগুলো বানাইছে, মাসের পর মাস রাতের পর রাত জেগে তোমাদের জন্য জিনিসগুলো বানাইছে, ঠিক আছে? তো এখন পরীক্ষাতে আসবে এইগুলো দিয়ে দিবে, তোমাকে ব্যাস বাক্য করতে হবে, সমাসের নাম লিখতে হবে। এখানে বোর্ডের রেফারেন্স দেওয়া আছে, তোমরা পরীক্ষাতে আসলে জাস্ট এরকম একটা চার্ট করে ফেলবা, অথবা চার্ট না করে এভাবে লিখে ফেলবা, পদত্ব সমাস, ব্যাস বাক্য, এগুলো তোমাকে দিয়ে দিবে। এখন তুমি এগুলোর ব্যাস বাক্য করো, এরপর হচ্ছে কোন সমাস ওইটা লিখো। আমি আবার বলছি, দ্বন্দ্ব সমাসের সবই দ্বন্দ্ব সমাস, খালি 3টে সমাস স্পেসিফিক লিখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, এটা স্পেসিফিক লিখতে হবে যে এটা অলুক দ্বন্দ্ব, বুঝছো? এটা অলুক দ্বন্দ্ব যেটা, এটা স্পেসিফিক লিখতে হবে। একশেষ দ্বন্দ্ব যেটা, এটা স্পেসিফিক লিখতে হবে, ওকে? এরপর হচ্ছে বহুপদী দ্বন্দ্ব যেটা, এটা স্পেসিফিক লিখতে হবে। বাকিগুলো শুধু দ্বন্দ্ব লিখলেই হয়ে যাবে, বাট এই 3টা স্পেসিফিক লিখতে হবে, এই 3টা স্পেসিফিক লিখতে হবে। আচ্ছা বুঝছো? ফাইন। এবার দেখো আমরা একটু দেখি, দুধে ভাতে, পথে ঘাটে, দম্পতি, অহিনকুল, পদ্মা মেঘনা যমুনা, দ্বন্দ্বৌলত, সত্তা সত্য। এইটা অনেকেই পারবা না, এইটা এটা 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 সত্তা সত্য। হ্যাঁ, সো না পারলে ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমরা সবই শিখাই দিব। এখন তোমরা এগুলো একটু খেয়াল করে দেখো, আমরা সবই পড়ে আসছি। দেখো দুধে ভাতে, এটা আসছে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড 2024, একদম রিসেন্ট কোশ্চেন, একেবারেই রিসেন্ট কোশ্চেন। এরপর দেখো পথে ঘাটে, একেবারেই রিসেন্ট কোশ্চেন, বরিশাল বোর্ড 2022। দম্পতি, ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 2024। বুঝো, দম্পতি এটা 3টে বোর্ডে আসছে। এটা দেখো অহিনকুল, যশোর বোর্ড 2022, পদ্মা মেঘনা যমুনা, কুমিল্লা বোর্ড 2022, দ্বন্দ্বৌলত, সিলেট বোর্ড 2023, ঢাকা বোর্ড সত্তা সত্য, ঢাকা বোর্ড 2023। সব খুবই ইজি, পারবা। তাহলে দেখো দুধে ভাতে, এটার ব্যাস বাক্য কি হবে? জাস্ট ও যুক্ত করে দাও, দুধে ও ভাতে, ঠিক আছে? দুধে ও ভাতে, ফাইন। তাহলে এইটা কিন্তু অলুক দ্বন্দ্ব। সো আমি কিন্তু আগেই বলছি অলুক দ্বন্দ্বটা স্পেসিফিক লিখতে হবে, অলুক দ্বন্দ্ব, ওকে? এটা অলুক দ্বন্দ্ব লিখতে হবে। পথে ঘাটে সেম, এটাও হচ্ছে কি পথে ও ঘাটে, ঠিক আছে? পথে ও ঘাটে, তাহলে এটা কি হবে? এটাও অলুক দ্বন্দ্ব। দম্পতি, এটা কি হবে? জায়া ও পতি, জায়া ও পতি, তাহলে এটা কি হবে বলো তো? দম্পতি, এটা একশেষ দ্বন্দ্ব, সো এটাকে লিখতে হবে, এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, ওকে? ভেরি গুড। এরপর দেখো অহিনকুল, ওহি ও নকুল, তাহলে এটা কি? এটা শুধু দ্বন্দ্ব। আচ্ছা, এরপর দেখো পদ্মা মেঘনা যমুনা, এটা বহুপদী দ্বন্দ্ব, এটা আমরা অলরেডি সলভও করছি, বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? পদ্মা কমা মেঘনা ও যমুনা। ধন দৌলত, ধন ও দৌলত, ধন ও দৌলত, এটা শুধু দ্বন্দ্ব, ঠিক আছে? এরপর দেখো সত্য সত্য, এটা অনেকে পারবে না, সত্য ও অসত্য, ও অসত্য, সত্য সত্য মানে কি? সত্য ও অসত্য, তাহলে এটাও শুধু দ্বন্দ্ব, শেষ, খেলা শেষ। আচ্ছা, এইবার বলো ভাই আমি কি বুঝাইতে পারছি?
আমি কি বুঝাইতে পারছি? বলো তো দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার? তোমরা কি পারবা দ্বন্দ্ব সমাস? বলো তো ভাইয়া, দ্বন্দ্ব সমাস কি পারবা? কঠিন নাকি সহজ? বলো, কঠিন নাকি সহজ? একদম ইজি, জাস্ট একটু পড়লেই জিনিসগুলো পারা যায়। এবং এই যে আমি যেভাবে পড়াই একদম সেম ওইতে আমাদের এই যে বাংলাভাষ বইটা আছে এটাতে দেওয়া আছে, মানে 2024 সাল পর্যন্ত অন্তত মানে অ্যাপ্রক্সিমেট প্রায় 15 বছরের বোর্ড কোশ্চেন এই বইটাতে দেওয়া আছে। বইটা দেখতে খুব ছোট, কিন্তু বইটাতে মানে কন্টেন্টের অভাব নাই। সো আমি একদম যেভাবে পড়াই ওইভাবে তুমি এই বইটা থেকে পাবা। সো বইটা তোমরা অর্ডার দিয়ে রাখো, শেষ সময় যদি এই বইটা যদি শেষ করতে পারো একবার ব্যাকরণের বা দ্বিতীয় পত্রের 100 প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা অর্ডার দিয়ে নিও আমাদের তানভীর স্যার পেজ থেকে। ওকে, সো হোপফুলি আমরা বুঝতে পারছি। আমাকে একটু বলো তো আমরা কি ক্লিয়ার? তাহলে আমি সামনে আগাবো। গুড, আচ্ছা ক্লিয়ার। এইবার আসো, আমরা এখন একটা সমাস পড়বো যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরকম একটা সমাস নিয়ে এখন হচ্ছে আমরা একটু আলোচনার দিকে যাব। ঠিক আছে, ওকে। সো সমাসটা হচ্ছে দ্বিগু সমাস। কোন সমাস বলো তো? দ্বিগু সমাস। হ্যাঁ, কোন সমাস? দ্বিগু সমাস। ওকে, কথা ক্লিয়ার? দ্বিগু সমাস কি রে? এসি চলতেছে কিন্তু ঠান্ডা লাগতেছে না। ঠিক আছে, দাম কত? দাম অনেক কম। তোমরা শুনলে হাসবা যে ভাই এত কম দাম, আপনি তো আমাদেরকে লজ্জা দিলেন দাম বলে। অনেক দাম, অনেক কম, মানে তোমরা চিন্তাও করতে পারবে না যে এত কম। 300 টাকা মাত্র, অনেক কম টাকা। আমি জানি যে তোমরা অনেকে আমাকে বকা দিচ্ছ যে ভাই এই এত অল্প টাকা এগুলো আবার বলা লাগে, মানে এত কম টাকা কেন রাখছেন? এটা তো আমাদের পার্সোনালিটির সাথে এটা যায় না। আমরা জানি তোমরা এক একজন রিচ কিড অ্যান্ড এটা আসলে তোমাদের কাছে অনেক কম টাকা, বাট আমি খুবই দুঃখিত যে এত কম টাকা তোমাদের মুখে, মানে তোমাদের মুখের উপর উচ্চারণ করার জন্য মাত্র 300 টাকা। আচ্ছা ঠিক আছে, এইবার আসো আমরা চলে যাই। নোট করবা এবং নোটগুলো আমাদের বন্ধু পাঠশালা গ্রুপে দিবা। হ্যাঁ, তোমরা তো নোট করো না। তো এখন আসো দ্বিগু সমাস। আমাদেরকে আমাদের কলেজের স্যাররা কি শিখায়? কলেজের স্যাররা, অন্যান্য ভাইয়ারা, তো ভাইয়া কি শিখায়? ভাইয়া শিখে সমাহার থাকলে দ্বিগু সমাস। এটা কার কার ভাইয়া পড়াইছে বলো? তোমাদের ভাইয়ারা পড়ায় না? ভাইয়া পড়ায়, কোচিং এর স্যাররা পড়ায়, সমাহার থাকলে দ্বিগু সমাস। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়ের কথার সাথে আমি একমত যে সমাহার থাকলে দ্বিগু সমাস। ভাইয়ের কথা আমি শতভাগ একমত। তোমাদের অনেক জায়গাতে অনেকে অনেক কোচিং করে, অনেক সিসি কোচিং এর বিসি ভাইয়া তোমাদেরকে এটা পড়ায়। এই সমাজে অনেক ঝামেলা আছে, মানে এরকম পড়ায়। এখন ধরো, আচ্ছা ফাইন, তাহলে ভাইয়া পড়াইলো যে দেখো চৌরাস্তার সমাহার, হ্যাঁ চৌরাস্তার বা 4 রাস্তার সমাহার, চৌরাস্তার সমাহার। ঠিক আছে, ওকে, সেখান থেকে চৌরাস্তা। তাহলে দেখো এখানে ব্যাসবাক্যের সমাহার আসছে, এই জন্য এটা দ্বিগু সমাস। কোন সমাস? দ্বিগু সমাস। তুমি বললো ও আসলে তো সমাহার আছে, তাহলে দ্বিগু সমাস। কথা তো ঠিক, তাই না? তোমাকে ভাইয়া পড়াইলো 9 রত্নের সমাহার, 9 রত্নের সমাহার। হ্যাঁ, 9 রত্নের সমাহার। ঠিক আছে, নবরত্ন। ওকে, নবরত্ন। তাহলে দেখো এখানে সমাহার আছে, তাহলে এটা দ্বিগু সমাস। তুমি বললে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার, ভাইয়া বুঝছি বুঝছি, জোস। কিন্তু বাবা পরীক্ষাতে তো এইটা দিবে না রে বাবা। পরীক্ষাতে কি এইটা দিবে? ব্যাসবাক্য পরীক্ষাতে দেয়? বলো, এই ব্যাসবাক্য পরীক্ষাতে দেয় না। ব্যাসবাক্য দিবে এইটা। তোমার ভাইয়া তোমার কিন্তু কট দিয়ে দিবে পরীক্ষার হলে। তো পরীক্ষাতে আসবে এইটা। এখন এইটা দেখে তুমি কেমনে বুঝবে এখানে সমাহার আছে না কি আছে? এটা তুমি বুঝবা? বলো, এই যে এইটা চৌরাস্তার সমাহার, চৌরাস্তা, নবরত্ন, এই অংশটা দিলে তুমি বোঝার কোনো ওয়ে আছে যে এইখানে সমাহার আছে? তাহলে আমরা ব্যাসবাক্য দেখে সমাস শিখবো না, আমাদেরকে সমস্ত পদ দেখে সমাস শিখতে হবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, অর্থাৎ আমাকে এই অংশটা দেখে না, আমাকে শিখতে হবে এই অংশটা দেখে। আমি যে কোন জিনিসটা পরে শিখবো ওইটাই আমি বুঝি না। ভাইয়া যেভাবে বুঝে আমরা ওভাবে বুঝি না। ঠিক আছে, আচ্ছা লাস্টের সমাহার থাকে এটার সাথে দ্বিমত না, কিন্তু সমাহার পরীক্ষার হলে থাকবে না, সমাহার আমাকে বানাইতে হবে। কথা বুঝাইতে পারছি? এইবার আসো, আমার কথা হচ্ছে দ্বিগু সমাস হচ্ছে এই সমাসের শুরুতে সংখ্যা থাকবে। কি থাকবে বলো? সংখ্যা। এবং এই সমাসে পরপদের অর্থের প্রাধান্য পাবে। খুব সহজ কথা, এই কথা না বুঝতে পারলে জীবনে
অনেক দুঃখ আছে। তাহলে প্রথমে সংখ্যা থাকে, এরপর পরপদের অর্থের প্রাধান্য পায়। দেখো দ্বন্দ্ব সমাসে আমরা কি পড়ছি, দুই পদের অর্থের প্রাধান্য পায়। মারমু রে তোর মারমু, এই পোলাইটাকে ওরে মারমু আমি এখন, তাকা আমার দিকে। দ্বন্দ্ব সমাসে কয় পদের অর্থের প্রাধান্য পায় বলো বাবা? দুই পদ, একটা পূর্বপদ আর একটা পরপদ। এখানে কোন পদের অর্থের প্রাধান্য পায়? পরপদ, শুধু পরপদ, পূর্বপদ বুঝাবে না। এবার আসো আমার দিকে তাকাও, খেয়াল করো। নবরত্ন, এখন দেখো শুরুতে সংখ্যা আছে 9, আছে না নাই? আছে। এখন নবরত্ন বলতে কি 9কে বুঝায় না রত্নকে বুঝায়? কথা ক, কমেন্ট কর। এই কথা ক, নবরত্ন বলতে কি 9কে বুঝায় না রত্নকে বুঝায়? কথা বুঝো নাই? ডেফিনেটলি কি বুঝায়? রত্নকে বুঝায়। পরপদ এই যে রত্নকে বুঝায়, তাই না? আচ্ছা দেখো খেয়াল করো, ষড়ঋতু। এখন দেখো তো এই যে ষড়ঋতু দ্বারা কি 6কে বুঝায় না ঋতুকে বুঝায়? ডেফিনেটলি ঋতুকে বুঝায়। কোনো ডাউট আছে? নো ডাউট ইট। দেখো ত্রিফলা 3কে বুঝায় না ফলকে বুঝায়? দেখো সবগুলো শুরুতে কিন্তু সংখ্যা আছে, সংখ্যা মাস্ট, সবগুলো শুরুতে সংখ্যা আছে। এখন দেখো ত্রিফলা বলতে কি 3কে বুঝায় না ফলকে বুঝায়? পরপদ ফলকে বুঝায়। দেখো সপ্তাহ, এই সপ্তাহ দ্বারা কি 7কে বুঝায় না অহকে বুঝায়? অহ মানে কি? অহ মানে দিন, তাহলে এখানে অহকে বুঝায়, মানে দিনকে বুঝায়। সপ্তডিঙ্গা, সপ্ত মানে তো 7, ডিঙ্গা মানে কি? ডিঙ্গা মানে নৌকা। এখন বলো তো সপ্তডিঙ্গা বলতে কি 7কে বুঝায় না ডিঙ্গাকে বুঝায়? বলো। ডেফিনেটলি এই ডিঙ্গা বা নৌকাকে বুঝায়। তাহলে দেখো শুরুতে সংখ্যা আছে এবং সবগুলোতে দেখো পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে, সবগুলোতে দেখো পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এই যে কনসেপ্ট, এটা হচ্ছে দ্বিগু সমাস। এখন তুমি যখন বুঝলা যে এটা দ্বিগু সমাস, তখন তোমাকে আর সমাহার খুঁজতে হবে না, এখন তুমি নিজেই শেষে সমাহার যুক্ত করে দাও, হয়ে যাবে। তাহলে নবরত্ন 9 রত্নের সমাহার, নবরত্ন 9 রত্নের সমাহার। ওকে, আচ্ছা। তাহলে ষড়ঋতু 6 ঋতুর সমাহার, তাই না? ষড়ঋতু 6 ঋতুর সমাহার হয়ে গেল, সমাহার। এরকম বাবা অভাব নাই। যেমন দেখো পঞ্চনদ, দেখো পঞ্চনদ দ্বারা ওই নদকে বুঝায়, তার মানে কি? পঞ্চনদের সমাহার বা 5 নদের সমাহার। কথা কি বুঝাইতে পারছি? সপ্তডিঙ্গা কি হবে? 7 ডিঙ্গার সমাহার, 7 ডিঙ্গার বা সপ্তডিঙ্গার সমাহার। ডিঙ্গা মানে কি? নৌকা। ওকে, সপ্তাহ কি হবে? সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার। কথা বুঝো নাই? সহজ কথা, পেঁচানোর তো কিছু নাই রে বাবা। এখন জিনিসগুলো আসলে অনেক সহজ, জিনিসগুলো অনেক সহজ। তোমাদেরকে একটু যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এখানে ত্রিভুবন, দেখো এই যে ভুবনকে বুঝাচ্ছে। ত্রিভুবন, দেখো এই যে ভুবনকে বুঝাচ্ছে। দেখো ত্রিফলা ফলকে বুঝাচ্ছে, ত্রিমূর্তি মূর্তিকে বুঝাচ্ছে, ত্রিকোণ কোণকে বুঝাচ্ছে। ত্রিকোণ মানে কি? এরকম 3টা কোণ থাকবে, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, তার মানে দেখো 3টা, ওই কোণকে বুঝাচ্ছে। দ্বিগু, এই গু মানে হচ্ছে গো, ঠিক আছে? গো মানে গরু, ঠিক আছে? আচ্ছা। 5 ফোড়ন, এটা ফোড়নকে বুঝাচ্ছে। চৌকাট, কাঠকে বুঝাচ্ছে। পঞ্চনদ, নদকে বুঝাচ্ছে। সপ্তাহ, অহকে বুঝাচ্ছে। তেপান্তর, তে মানে 3 আর অন্তরকে বুঝাচ্ছে, মানে 3 প্রান্তরের সমাহার, ঠিক আছে? সরি, এটা অন্তর না, সরি। তেপান্তর মানে হচ্ছে প্রান্তর, মানে 3 প্রান্তরের সমাহার, ঠিক আছে? এটা প্রান্তরকে বুঝাচ্ছে। তো বাকি সবগুলোই একই রকম, সবগুলো একই রকম। তো এইবার দেখো আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করি। তো দেখো এখানে চৌরাস্তা আসছে ঢাকা বোর্ড 24। সপ্তর্ষি মানে হচ্ছে ঋষি, সপ্তযোগ ঋষি, মানে 7 জন ঋষি আর কি। ময়মনসিংহ বোর্ড 2024। তেপান্তর কুমিল্লা বোর্ড 2024। শতবর্ষ ঢাকা বোর্ড 2024। শতাব্দী রাজশাহী বোর্ড 2023। ত্রিভুবন দিনাজপুর বোর্ড 2023। সপ্তডিঙ্গা রাজশাহী বোর্ড 2022। এবার ব্যাস বাক্য করো তো, পারবা বলো তো? একদম ইজি, মানে একদমই ইজি পড়া, খুবই সহজ জিনিস। তাহলে খেয়াল করো, চৌরাস্তা 4 রাস্তার সমাহার। চৌরাস্তা কি হবে? 4 রাস্তার সমাহার। চৌরাস্তা 4 রাস্তার সমাহার, ঠিক আছে? কোন সমাস? যেহেতু রাস্তাকে বুঝাচ্ছে, তাহলে এটা দ্বিগু সমাস। কোন সমাস বলো? দ্বিগু সমাস। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার,
ঋষির সমাহার। ঠিক আছে, কোন সমাস? দ্বিগু সমাস, সবই দ্বিগু সমাস। এখানে বুঝে বুঝে আনসার করো। তেপান্তর তিন প্রান্তরের সমাহার, তিন প্রান্তরের সমাহার, তিন প্রান্তরের সমাহার। ঠিক আছে, আচ্ছা। শতবর্ষ, শতবর্ষের সমাহার, শতবর্ষের সমাহার। ঠিক আছে, আচ্ছা। শতাব্দী, শত অব্দের সমাহার। অব্দ মানে কি? বছর। শত অব্দের সমাহার। অব্দ মানে কি? অব্দ মানে বছর। কথা বুঝাইতে পারছি? ত্রিভুবন, তিন ভুবনের সমাহার, তিন ভুবনের সমাহার। ওকে। সপ্তডিঙা, সপ্তডিঙার সমাহার। শেষ, বুঝছো? পাঁচ ফোড়ন মানে হচ্ছে মশলা, মশলা মানে 5 ধরনের মশলা। ওকে। সেতার না, সেতার এটা হবে না। সেতার মানে তারকে বুঝায় না, সেতার মানে বাদ্যযন্ত্রকে বুঝায়, এটা পরে আসতেছে। আচ্ছা, ওকে। এইবার আমাকে বলো, আমি কি দ্বিগু সমাস কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বলো তো ভাইয়া, দ্বিগু সমাস কি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার? বলো তো, দ্বিগু সমাস কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? দ্বিগু সমাস কি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলো তো? ঠিক আছে, ক্লিয়ার? গুড। এইবার আসো আমরা এখন একটা সমাস পড়ব যেটার নাম হচ্ছে কর্মধারয় সমাস। আচ্ছা, কর্মধারয় সমাস সাধারণত 5 ধরনের। তো মনে রাখবা, আমাদের যে কর্মধারয় সমাস আছে, এই কর্মধারয় সমাস এইখানেও আমাদের সর্বদা পরপদের অর্থের প্রাধান্য পায়। কোন পদের অর্থের প্রাধান্য পায়? বলো। পরপদ। খেয়াল করো, কোন পদের অর্থের প্রাধান্য পায় বলো তো বাবা? পরপদের অর্থের প্রাধান্য পায়। কোন পদ? পরপদ। পরপদ, দ্বিগু সমাসের মতো। এখন বলবা ভাইয়া, দ্বিগু সমাসেও তো পরপদের অর্থ প্রদান। হ্যাঁ, তো কি হয়েছে? দ্বিগু সমাসে তো শুরুতে সংখ্যা থাকে, এখানে সংখ্যা থাকবে না। এখন এই কর্মধারয় সমাসের ভিতরে 2টা সমাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। মানে আজকে, সরি, মানে এখন আলোচনা করব, আজকে না। আজকে আমরা পুরো কর্মধারয় সমাসটাই পড়বো। এটা মোট 5 ধরনের, আমরা 5 ধরনেরই আজকে পড়বো। তারপর যদি পারি তাহলে বাকিগুলো পড়বো, তারপর নাহলে ক্লাস শেষ করে দিব। আমার কথা হলো, কম পড়ো, বুঝে বুঝে পড়ো, খুব ডিটেলস পড়ি আমরা, আস্তে ধীরে পড়ি, মানে চিল থাকো, যথেষ্ট সময় আছে। আমি যেহেতু জীবিত আছি, বেঁচে আছি, সুতরাং আমার উপর আস্থা রাখো এবং আমার উপর আস্থা রেখেই ক্লাস করো আর পড়তে বসো। খালি আমার উপর আস্থা রাখলে হবে না, একদম সহজ। থ্যাংক ইউ। বুম বুম, খেয়াল করো। আচ্ছা, এইবার আমরা যেটা নিয়ে প্রথমত হচ্ছে আমরা উপমান কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। উপমান। এবার আমরা আরেকটা সমাস নিয়ে আলোচনা করব, উপমিত। উপমিত। আচ্ছা, এই যে মিথ, মিথ থেকে মনে রাখবা, মিথ থেকে উপমিত, মিথ থেকে মনে রাখবা মিথ্যা। এই উপমিত কর্মধারয় সমাস যেটা, এটা মিথ্যা। আর উপমান কর্মধারয় সমাস যেটা, এটা সত্য। হাই হাই ভাই, এটা কি? এই দুটো সমাসেই সর্বদা তুলনা বুঝাবে, তুলনা বুঝাবে। তবে একটা সত্য তুলনা, আরেকটা মিথ্যা তুলনা। এইবার তোমরা বলো, কোনটা সত্য আর কোনটা মিথ্যা? আমি এখানে লিখি, খেয়াল করো, কোনটা উপমান কোনটা উপমিত তোমরাই বলবা। এখন আমি কিছু বলবো না, তোমরাই বলবা, তোমরা বলবা, আমি কিন্তু কিছু বলবো না। আচ্ছা দেখো, তাহলে তোমরা বলো, কাজল কালো, কাজল কালো। ওকে। আচ্ছা, 2 সিংহ পুরুষ। বলো কোনটা সত্য কোনটা মিথ্যা? সিংহ পুরুষ। দেখো তুলনাটা সত্য কিনা এটা বুঝো। আমি আবার বুঝাবো, না বুঝলে কোনো সমস্যা নাই, ভালো করে বুঝো। আচ্ছা, এরপর দেখো ধনুক বাঁকা, ধনুক বাঁকা। ওকে ওকে। 4 নাম্বার রক্ত লাল, রক্ত লাল। 5 নাম্বার চাঁদ মুখ। ওকে। 6 নাম্বার বরফ শীতল। শেষ। এবার বলো, আমি, তোমরা আনসার করো, আমি করবো না। জাস্ট উপমান নাকি উপমিত এইগুলো একটু বুঝো। এই যে দেখো, তোমরা উপমান উপমিতর বিরুদ্ধে তোমাদের প্যাচ লাগে না? প্যাচটা আজকে ক্লিয়ার হয়ে যাবে, প্যাচটা আজকে ক্লিয়ার হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝো বুঝে বুঝে উত্তর করো। আমি কিন্তু ব্যাস বাক্য করতে বলি নাই, বেশি পণ্ডিতি করার দরকার নাই। আমি যেটা বলছি আগে এটা বুঝো যে ওই সমাজটা তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা, এইটা বুঝো, আর কিছু লাগবে না। এই যে অনেকে সিংহের ন্যায় পুরুষ, আমি তো ব্যাস বাক্য করতে বলি না, আমি বলছি জাস্ট কোনটা উপমান কোনটা উপমিত এইটা বুঝো, মানে কোনটা উপমান কোনটা উপমিত এটা বুঝো। আচ্ছা দেখো, একটু খেয়াল করে দেখো। গুড, এই যে অনেকে উত্তর করতেছ, রীতা দেবনাথ, ঋষিতা দাস, উত্তর করো। আমি সবগুলো উত্তর করার পরে তুমি ভুল উত্তর করো, আমার সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে তোমাকে আনসার করতে হবে, বুঝছো? মানে তুমি ভুল উত্তর করো, প্রবলেম নাই, বাট তোমাকে আসলে আনসারটা তোমাকে দিতে হবে, কথা বুঝছো? আনসার দিতে হবে। আচ্ছা এইবার খেয়াল করো বাবা, দেখো আমার দিকে তাকাও, দেখো কাজল কালো, কাজল কিন্তু কালোই হয়, যদি এখন ডিফারেন্ট ডিফারেন্ট কাজল বের হয়েছে, বাট আসলে কাজলের ধর্ম হচ্ছে কাজল কিন্তু কালো হয়, তার মানে এটা সত্য। কাজল কালো, এটা সত্য। আমি এই পাশে এইভাবে ছোট্ট করে লিখে দিচ্ছি, এটা সত্য। সো ডেফিনেটলি এটা যেহেতু সত্য, এটা উপমান। এটা কি? এটা উপমান। ওকে, কথা বুঝছো? এটা কি? এটা উপমান। আচ্ছা ভেরি গুড, বুঝছো? এটা উপমান। আচ্ছা সিংহ পুরুষ, আচ্ছা বলো পুরুষ কখনো সিংহ হয়? কোনো মেয়ে যদি কোনো ছেলে, মানে কোনো মেয়ে যদি কোনো ছেলের বলে তুমি সিংহ পুরুষ, পুরা তো নাচতে নাচতে প্যান্ট খুলে ফেলাইবো যে মানে সিংহ পুরুষ, মানে ওর খুশির ঠেলায় ও কি করবো নিজেই ভাবতে পারে না, তাই না? এখন এই যে দেখো, পুরুষ কি আদতে কি সিংহ হয় বলো তো? না, এটা মিথ্যা। এটা কি? মিথ্যা। ওকে, এটা মিথ্যা। আচ্ছা আবার দেখো এইটা খেয়াল করে দেখো, এই যে চাঁদ মুখ, এখন কোনো মেয়েরে যদি বলে যে চাঁদ মুখ, মানে তোমার চাঁদ মুখ, ও মনে করে নাচতে নাচতে, হ্যাঁ ওর হুঁশ থাকবো না, তাহলে এইটা কি সত্য বলো তো? চাঁদ মুখ, চাঁদ মুখ, চাঁদ মুখ, এটা সত্য না। মুখ কি কখনো চাঁদের মতো হয়? মিথ্যা। তার মানে এটা কি? মিথ্যা। তো যেহেতু এটা মিথ্যা, তাহলে যে সিংহ পুরুষের মতো এটাও কি? উপমিত। তাহলে এই দুটা পেলাম কি? উপমিত। চাঁদ মুখ, এটা কি? উপমিত। ওকে, বুঝছো? আচ্ছা এইবার দেখো ধনুক বাঁকা, হ্যাঁ ধনুক কিন্তু সবসময় বাঁকা হয়, সত্য। দেখবে যে ধনুক এরকম বাঁকা বাঁকা হয়, হ্যাঁ এরকম বাঁকা হয়। সো এইটা হচ্ছে উপমিত, সরি উপমান। যেহেতু এটা সত্য তার মানে এটা উপমান। আচ্ছা রক্ত লাল, হ্যাঁ রক্ত কিন্তু সবসময় লালই হয়। এখন আবার বেশি মানে পণ্ডিতি করতে চাই না যে ভাই টিকটিকির রক্ত তো সাদা, তো টিকটিকির রক্ত সাদা হলে কি হয়েছে? তোর রক্ত কি? তুই এটা কর, তোর রক্ত লাল, পাকনামি করবি না। তাহলে এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে এটা হচ্ছে উপমান। উপমান। এখন খেয়াল করে দেখো আমরা, আচ্ছা আরেকটা আছে বরফ শীতল। তাহলে বরফ কি কি হট হয়? বরফ খুব হট 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 না, না বরফ ঠান্ডা, তার মানে মিথ্যা। না সত্য, তার মানে কি? সত্য। সত্য সত্য, তার মানে কি? সত্য সত্য, বুঝছো? তাহলে সত্য হলো উপমান। এতটুকু পর্যন্ত খেলা বুঝছো, কিন্তু খেলা কিন্তু আরো আছে। খেলা এখানেই শেষ না, খেলা আরো আছে। আমি একটু পানি খেতে দেখছি তো, আমি সারাটা দিন রোজা রাখছি, এখন এই যে আমাকে গ্লুকোজের পানি খেতে হচ্ছে। তোমাদের ক্লাস নিতেছি, শরীর তো অনেক দুর্বল লাগে, সারাদিন রোজা রাখছি, এখন আবার সমাজ বুঝানো, এটা তো বুঝতেই পারতেছো। আচ্ছা কাজল কি ঠোঁটে লাগাই? আমি কেমনে জানি কাজল কই লাগাই? আমি জানি না, এটা মেয়েরা জানে। কাজল মনে হয় এই যে চোখের উপরে লাগে না? কত কিছু আছে, কাজল, আইলেনা, আর একটা আছে কি মস্করা, আরো কি কি আছে, অভাব নাই। ছেলেকে কিছুই লাগে না। ছেলেরা, আমি তো লাস্ট জীবনে কবে মুখে ক্রিম মাখছি আমার মনেই নেই। এমনি যেটা আছে এটাই আমি ন্যাচারালি, আমি সুন্দর, আমি কখনো সব ক্রিম ক্রিম মাখতে হয় না। আর মেয়েদের অভাব নাই, অভাব নাই। আচ্ছা দেখো, আচ্ছা চলো আমরা একটু দেখি। এখন এইবার আসো, এবার হচ্ছে ব্যাস বাক্যের ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে বিষয়টা। এক নম্বর হচ্ছে উপমিত যেটা, উপমান যেটা, ওইখানে ন্যায় শব্দটা মাঝে আসে। আমি খুব ভালো করে বুঝাই।
উপমান যেটা, এই উপমান এখানে ন্যায় মাঝে আসে, ন্যায় উপমান ন্যায় মাঝে আসে, মাঝে দুইটা শব্দের মাঝে উপমান আসে, ন্যায় এটা দুইটা পদের মাঝে আসে, ফাইন। আচ্ছা, যেগুলো উপমান এগুলোর আগে আমরা ব্যাস বাক্য করি, যেমন কাজল কালো, তাহলে ন্যায়টা মাঝে আনো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, বুঝছো? কাজলের ন্যায় কালো, দেখছো? এই যে দেখো ন্যায় মাঝে আসছে। তাহলে দেখো তো বাবা তুমি এইগুলোর এই যে দেখো দনুক বাঁকা, এটার ব্যাস বাক্যটা করো। এরপর দেখো এই যে রক্ত লাল, এটার ব্যাস বাক্যটা করো। এরপর দেখো এই যে বরফ শীতল, এটার ব্যাস বাক্যটা করো তো, দেখো পারো কিনা, ব্যাস বাক্যগুলো করো তো, বলো। ব্যাস বাক্য করো, দেখো 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 পারো কিনা। যেমন দেখো ধনুক বাঁকা, তাহলে ধনুক বাঁকা এটার ব্যাস বাক্য কি? ধনুকের ন্যায় বাঁকা, ধনুকের ন্যায় বাঁকা, ওকে, ধনুকের ন্যায় বাঁকা, দেখছো ন্যায়টা মাঝে চলে আসছে, ফাইন, সিম্পল। রক্ত লাল এটার ব্যাস বাক্য কি? রক্তের ন্যায় লাল, রক্তের ন্যায় লাল। তোমরা কিন্তু তোমাদের অন্য ভাইয়াদের মতো আমার মনে করো না, তোমরা কিন্তু তোমাদের অন্য ভাইয়াদের মতো আমার মনে করো না। আমি কিন্তু এক সাবজেক্ট নিজে কিন্তু সব পড়াই তোমাদেরকে, এখানে কিন্তু অন্য তোমাদের ওই যে কেমিস্ট্রি 3 জন, ওই যে ফিজিক্সের 2 জন, এমন কিন্তু না। তো আমার সবই আমার পড়াইতে হয়, তো আমার সময় বেশি লাগে, আমার এগুলো কন্টেন্ট সাজাইতেও সময় লাগে, কথা বুঝছো? ভংসং করো না, তোমাদের জন্য যা পরিশ্রম করতেছি আসলে রক্তের সম্পর্ক নাই, তো এই জন্য তোমরা আসলে আমার পরিশ্রমটা তোমরা দেখতেছো না। রক্তের সম্পর্ক থাকতো তোমাদের সাথে, তাহলে তোমরা বুঝতে পারতে আমার কষ্টটা। বরফ শীতল, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে? বরফের ন্যায় শীতল। এখন কথা শেষ না, এইটুক পর্যন্ত নরমাল, বাট উপমিত যখন হবে, এই উপমিততে ন্যায় শেষে আসে, ন্যায় যে শব্দটা আসবে এটা শেষে আসে। তাহলে উপমানে ন্যায় মাঝে আসে, উপমিততে ন্যায় শেষে আসে। উপমিততে ন্যায় কোথায় আসে? উপমিততে ন্যায় শেষে আসে, এইখানেই ঝামেলা। এখন দেখো সিংহ পুরুষ, এখানে খেয়াল করে দেখো কনসেপ্ট দুইটা হইতে পারে, খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে দুইটা কনসেপ্ট হইতে পারে। প্রথম কনসেপ্ট এরকম হইতে পারে যে সিংহ পুরুষের ন্যায়, সিংহ পুরুষের ন্যায় এটা, অর পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। এখন বলো তো কোনটা হবে, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? কোনটা তোমার কাছে সুন্দর দেখাচ্ছে? দেখো কোনটা সুন্দর দেখাচ্ছে, বলো কোনটা সুন্দর দেখাচ্ছে? দেখো যখন আমি বললাম সিংহ পুরুষের ন্যায়, মানে কথাটা কি হইলো? সিংহকে কি আমি তুলনা করতেছি না পুরুষকে? ধরো কোনো একজন মেয়েকে, কোনো এক মেয়ে ছেলেরে বললো যে তুমি সিংহ পুরুষ, তার মানে ছেলেকে বলতেছে তুমি পুরুষ, বাট আসলে তুমি সিংহের মতো, তুমি পুরুষ বাট তুমি সিংহের মতো। তার মানে পুরুষকে সিংহের সাথে তুলনা করতেছে। সো যখন পুরুষকে সিংহের সাথে তুলনা করে তখন পুরুষ আগে চলে আসবে, পুরুষ সিংহের ন্যায়, এটাই হচ্ছে রাইট। মনে রাখবা যাকে তুলনা করে সে আগে বসে, এটা হচ্ছে আমার শর্টকাট কৌশল। যাকে তুলনা করে সে আগে বসে, যাকে তুলনা করে সে আগে বসে, যাকে তুলনা করে সে আগে বসে, ঠিক আছে? যাকে তুলনা করে সে আগে বসে, তাহলে পুরুষকে তুলনা করতেছে, সো পুরুষ আগে বসবে, পুরুষ আগে বসবে। এখন তুমি এইটার ব্যাস বাক্য করো, চাঁদ মুখ। এইবার দেখি তোমরা পারো কিনা, বলো। বুম 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 বুম, তাড়াতাড়ি করো, এই তাড়াতাড়ি করো, বলো। সিংহের ন্যায় পুরুষ না, তোর থাপড়ামো। এই যে নাফিজা, তোরা এতক্ষণ ধরে বুঝাইলাম যে উপমিত এটাতে ন্যায় শেষে আসে, তুই মাঝে আনছিস কেন? এতক্ষণ ধরে বললাম যে উপমিততে ন্যায় শেষে আসে, তাহলে মাঝে কেন আসবে নাই? এখন বলো এইটা কি চাঁদ মুখের ন্যায় হবে নাকি মুখ চাঁদের ন্যায় হবে? বলো, এই কথা কও। এখন বলো এটা কি হবে? এটা কি মুখ চাঁদ? এখন কাকে তুলনা করতেছে আগে বুঝো। এখন কি চাঁদকে মুখের সাথে তুলনা করতেছে নাকি মুখকে চাঁদের সাথে তুলনা করতেছে? এই যে দেখো এখানে কনসেপ্ট লিখে দিছি, যাকে তুলনা করে সে আগে বসে, তাহলে মুখকে চাঁদের সাথে তুলনা করতেছে, কথা বুঝো। মুখকে কিসের সাথে তুলনা করতেছে? চাঁদের সাথে তুলনা করতেছে। সুতরাং অবশ্যই অবশ্যই মুখ আগে আসবে। তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে মুখ চাঁদের
নেই, শেষ, সোজা জিনিস। হ্যাঁ, আচ্ছা এবার আসো অধর পল্লব, লাস্ট উদাহরণ তোমাদের জন্য, অধর পল্লব। আচ্ছা এখানে ঠোঁট, অধর মানে ঠোঁট, এখানে ঠোঁটকে, পল্লব মানে পাতা, ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে, তাহলে এটা উপমিত। ঠোঁট কখনো পাতার মতো হয় না, এটা মিথ্যা। তাহলে এইবার বলো এটা কি উপমান নাকি উপমিত? সরি, এটার ব্যাস বাক্য করো, এটা তো ডেফিনেটলি উপমিত, আমরা সবাই বুঝলাম। ভাই তুষার শুভ্রের ব্যাস বাক্য, শুভ্র মানে সাদা, এখন বরফ তো সাদা হয়, তার মানে এটা উপমান। সো এটা খুব সিম্পল, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। আচ্ছা এইবার এইটা দেখো, অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। এখন বলো তো এইটার ব্যাস বাক্য কি হবে? পল্লব অধরের ন্যায় নাকি অধর পল্লবের ন্যায়? বলো, কথা না, কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। ভংচং করার সময় কিন্তু শেষ, এখন কিন্তু সিরিয়াস পড়াশোনা করাইতেছি, খুব সিরিয়াস। অলরেডি 51 মিনিট, এই যে 15 সেকেন্ড হয়ে গেছে, ভংচং নাই, খুব সিরিয়াস। এই কথা কম। তাহলে দেখো এখানে ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে। ওই যে মেয়েদের ঠোঁট অনেকটা এরকম হয়, দেখবা পাতার মতো এরকম, মানে কিরকম জানি এরকম নাকি, মানে বলতে যে তোমার ঠোঁট পাতার মতো, তার মানে ঠোঁটকে পাতার সাথে তুলনা করতেছে। সো এখানে কিন্তু ঠোঁট আগে আসবে। দ্যাট মিন্স এইটার ব্যাস বাক্য হচ্ছে অধর পল্লবের ন্যায়, পল্লবের ন্যায়। ওকে, শেষ। আচ্ছা ফাইন, ক্লিয়ার? দেখছো, এইটা হচ্ছে ব্যাকরণ। এই জিনিসগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। দেখো, বি অনেস্ট, এই জিনিসগুলো আমার স্লাইডে ছিল, মানে আমার এই জিনিস, প্রত্যেকটা জিনিস আমার স্লাইডে ছিল, এবং আমি চাইলে এগুলো তোমাকে স্লাইড দেখে দেখে পড়াইতে পারতাম। বাট কসম আল্লাহর, আমি যদি তোমার যদি স্লাইড দেখে দেখে জিনিসগুলো যদি পড়াই, এই যে তোমাকে বুঝে বুঝে লিখে লিখে যে পড়াইছি, ওই ফিলটা আমিও পাবো না, ওই ফিলটা তুমিও পাবা না। তো ব্যাকরণ এটা স্লাইডের ক্লাস না, এখানে এসে খালি স্লাইড পড়াই দিলাম হয়ে গেল। হ্যাঁ, এটা স্লাইড পড়াইতে গেলে আমার হয়তো এখনো 15 মিনিট লাগছে, বাট এটা আমি তোমার যদি স্লাইডে পড়াই, এটা আমার 5 মিনিট লাগবে। বাট এই যে লিখে লিখে পড়ানোর যে ব্যাপারটা, এটা তুমি ওই ফিলটা পাবা না। তো তোমাদের অন্য ভাইয়াদের মতো, ওরকম ভাইয়া আপুদের মতো যদি এরকম যদি স্লাইড দেখে দেখে যদি পড়াই দিই, তাহলে সময় অনেক কম লাগবে। কিন্তু আমি সেটা করি না, এটা করা তোমাদের উপর জুলুম। ওকে, স্লাইড দেখে দেখে পড়াইতে কোনো কোয়ালিটি লাগে না। এটা তুমিও, তোমারও আমি যদি বুঝাই দিই, তুমিও স্লাইড দেখে দেখে তুমিও পড়াইতে পারবা, তুমিও টিচার হয়ে যাবা। ওকে, তাহলে হোপফুলি ব্যাপারটা আমরা কনসেপ্টটা ধরতে পারছি। ওকে, এইবার আসো আমরা এখন বাকি আরো 3টে সমাস আছে এখানে। উপমান উপমিত এই প্যাচটা শেষ, উপমান উপমিত এই প্যাচটা শেষ। আচ্ছা, এই প্যাচটা যদি শেষ হয়, তাহলে আমি এই স্লাইডটা কারো স্ক্রিনশট না দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি কিন্তু এখন এটা আবার মুছে দিব, পরে কিন্তু এটা পাবা না। আমি এটা মুছে দিব, পরে কিন্তু আর পাবা না। এটা স্ক্রিনশটটা নিয়ে রাখো। হ্যাঁ, স্ক্রিনশট লাগলে নিয়ে রাখো। হ্যাঁ, যদি কারো লাগে নিয়ে রাখো, আমি একটু সময় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে গুড, আমি মুছে দিচ্ছি এটা। এইবার আসো আমরা একটু দেখি, আমরা এইবার চলো যাই আমরা এরপর হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। রূপক কর্মদ্বারয় সমাস খুবই সহজ। এই সমাসে প্রথম পদ অদৃশ্যমান হবে, অদৃশ্যমান, পরের পদ হবে দৃশ্যমান। প্রথম পদ অদৃশ্যমান হবে, পরের পদ দৃশ্যমান হবে, এবং ব্যাস বাক্যে রূপ শব্দটা আসবে। ব্যাস বাক্যের মাঝে রূপ শব্দটা আসবে। ব্যাস বাক্যের মাঝে কি আসবে বলতো? রূপ শব্দটা আসবে, রূপ। আচ্ছা এইবার দেখো একটু উদাহরণগুলো খেয়াল করো। বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি? দুঃখ। আচ্ছা বলো তো, বিষাদ কি দেখা যায়? দুঃখ দেখা যায় না? আমার মনে অনেক দুঃখ, বাট তুমি কি আমার দুঃখটা কি দেখো? দুঃখ সর্বোচ্চ ফিল করা যায়, দুঃখ কিন্তু দেখা যায় না। দুঃখ কি দেখা যায় বলো তো ভাইয়া? দেখা যায়। তার মানে এইটা অদৃশ্যমান, এটা অদৃশ্যমান। আর এই যে সিন্ধু, সিন্ধু মানে সাগর, সাগর এটা দৃশ্যমান। দেখছো? এখন তাহলে ব্যাস বাক্য করো, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। ঠিক আছে, বিষাদ রূপ সিন্ধু। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করো। দেখো মন মাঝি, মন কিন্তু দেখা যায় না, মাঝি দেখা যায়, তাই না? মন অদৃশ্যমান। আচ্ছা মন কি দেখো? আমার আজকে মন খারাপ, তো মনটা যে খারাপ ওইটা কি দেখতেছো? আমার আজকে মন মরা, মন যে মরা ওইটা কি দেখতেছো? না। আর মাঝি এটা কিন্তু দেখা যায়। তো দেখো প্রথম পদটা অদৃশ্যমান, পরের পদটা দৃশ্যমান। তাহলে এবার ব্যাস বাক্য তুমি করো।
দেখো জ্ঞান বৃক্ষ, জ্ঞান কিন্তু দেখা যায় না, বলো দেখা যায় না। বৃক্ষ কিন্তু দেখা যায়, বৃক্ষ মানে কি গাছ দেখা যায়। তাহলে ব্যাস বাক্যটা করো, ব্যাস বাক্যটা করো। বিদ্যাসাগর, বিদ্যা কিন্তু দেখা যায় না, বিদ্যা দেখা যায় বলো, সাগর কিন্তু দেখা যায়। তাহলে ব্যাস বাক্যটা করো, ব্যাস বাক্যটা করো। ভব নদী, ভব মানে কি? ভব মানে সংসার। এখন সংসার কি দেখা যায়? সংসারের মানুষ দেখা যায় কিন্তু সংসার দেখা যায় না। তাহলে ভব নদী এটা কি হবে বলো তো? ব্যাস বাক্যটা করো। ভব মানে সংসার। গুড। তাহলে মন মাঝি, ব্যাস বাক্য হচ্ছে মং রূপ মাঝি। এখন বলবো ভাইয়া এই নিয়মের কি ব্যতিক্রম নাই? এই যে আপনি যে বললেন অদৃশ্য প্লাস দৃশ্য, এটার কি ব্যতিক্রম নাই? হ্যাঁ আছে, আছে। ব্যতিক্রমগুলো একটু জানতে হবে না? জানতে হবে। ব্যতিক্রমগুলো কি জানতে হবে? ডেফিনেটলি জানতে হবে। সো চলো আমরা একটু ব্যতিক্রমগুলো একটু জানার জন্য চেষ্টা করি। আমাদের এখানে কিছু ব্যতিক্রম আছে, আমরা সেই ব্যতিক্রমগুলো একটু জানার জন্য চেষ্টা করি। আমরা দেখি যে আসলে ব্যতিক্রমগুলো আমরা পারি কিনা। ওকে, এইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। এই যে দেখো এখানে এই যে ব্যতিক্রম দেখছো চলে আসছে। হ্যাঁ, তাহলে ব্যতিক্রমগুলো দেখো তো পারো কিনা, ব্যাস বাক্য করো। যেমন ব্যতিক্রম কেন, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই হোয়াই, কেন এটা ব্যতিক্রম। দেখো দেহ এটা কিন্তু দেখা যায়, পিঞ্জর, পিঞ্জর মানে খাঁচা, খাঁচাও কিন্তু দেখা যায়। দেখো এখানে দুইটাই দেখা যায়, এখানে দুইটাই দৃশ্যমান, এখানে দুইটাই দৃশ্যমান। আবার দেখো দেহ ঘড়ি, দেহ দেখা যায়, ঘড়িও দেখা যায়। কাল, কাল মানে সময়। চক্র এটা কিন্তু দেখা যায় না, চক্র বলতে মানে ঘুরছে এরকম আর কি, এটা দেখা যায় না। মোহ মানে কি? মায়া, লোভ। নিদ্রা, নিদ্রাও কিন্তু দেখা যায়, ঘুমাচ্ছে এটা দেখা যায়, বাট ঘুম জিনিসটা তুমি জীবনে চোখে দেখছো না। প্রেম ঢোর, প্রেম দেখা যায় না। ঢোর মানে বন্ধন, বন্ধনও কিন্তু দেখা যায় না, এটা আবার রাসায়নিক বন্ধন না, যে রসায়নের বন্ধন না। বিষ বৃক্ষ, এই যে বৃষ, বিষ এটাও কিন্তু দেখা যায়, বৃক্ষ এটাও দেখা যায়, এখানে দেখা আবার দুইটাই দৃশ্যমান। প্রেম ঢোর, এখানে দুইটাই অদৃশ্যমান, দেখছো? বিষ বৃক্ষ, এখানে কথা যোগ অমৃত, অমৃত মানে কি? মানে অমৃত, মানুষ বলে না খুব অমৃত, খুব মজাদার কথা, এটাও তুমি দেখতে পাও না। কথা কি জীবনে কোনোদিন দেখো? কথা শোনা যায়, অমৃত এটাও দেখা যায় না। তার মানে কি? ঠিক আছে, তার মানে হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছো। আপনি ভালো পড়ান কিন্তু সবার মতো দাগানো স্লাইড দিতে পারে না, দাগানো স্লাইড দেওয়ার দরকার নেই। কি লেগে তোরা দাগানো স্লাইড দেবো? তুই দাগায় দাগায় পড়বি, তুই খাতায় নোট করে করে পড়বি। তবে তোমার জন্য গুড নিউজ হচ্ছে সমাসের একটা মানে একটা জোস, একটা খুবই 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 জোস তোমাদেরকে একটা পিডিএফ দিব, একটা মাথা নষ্ট পিডিএফ দিব। আজকে ক্লাসে পড়াই দিব, এটা তোমার জন্য সারপ্রাইজ। ওকে, সো এগুলো একটু ব্যাস বাক্য করো তো, দেখো পারো কিনা। দেখো একদম সিম্পল, জাস্ট মাঝে রূপ যুক্ত করে দিবে। তাহলে দেহ পিঞ্জর, দেহ রূপ পিঞ্জর, দেহ রূপ পিঞ্জর। তাহলে এই কয়টা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এই কয়টা রূপক কর্মধারী সমাসের ব্যতিক্রম। দেহ ঘড়ি, দেহ রূপ ঘড়ি। কালচক্র, কাল রূপ চক্র। মোহনিদ্রা, মোহরূপ নিদ্রা। প্রেম ঢোর, প্রেম রূপ ঢুর। বিষ বৃক্ষ, বিষ রূপ বৃক্ষ। কথামৃত, কথা যোগ, এটা কিন্তু মৃত না, এটা হচ্ছে অমৃত। কথা যোগ অমৃত, সরি কথা রূপ অমৃত। এই কথা বুঝছো? কথা যোগ অমৃত, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার বলো রূপক কর্মধারী সমাস কি ক্লিয়ার? তাহলে সামনে আগাবো। রূপক কর্মধারী সমাস এটা কি ক্লিয়ার? বলো তো ভাইয়া, এটা কি ক্লিয়ার? এইটা কি ক্লিয়ার? বলো তো, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার ভাইয়া? পিডিএফ কই? পিডিএফ যেখানে পাওয়া দেওয়ার ওখানে দিয়ে দিব। ওকে, খেয়াল করো প্লিজ, একটু ক্লাসে মনোযোগ দাও, দয়া করে একটু ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, কথা যোগ অমৃত, এখানে অনেকে কি করে কথা যোগ মৃত দেয়, এটা কিন্তু কথা যোগ মৃত না, কথা যোগ অমৃত। লাস্ট আর দুইটা সমাস পড়াবো, তারপর আজকে ছেড়ে দিব। আমার কথা হচ্ছে আমি সময় লাগুক, কিন্তু আমি একটু তোমাকে আস্তে আস্তে বুঝাই। ওকে, আচ্ছা ফাইন। এবার আমরা যে সমাসটা পড়বো এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। আচ্ছা, এটা তো নাম শুনেই বুঝতে পারতেছো যে এই সমাসটাতে, যেহেতু এটা কর্মধারয় সমাস, আমরা কিন্তু আগেই বলছি কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রদান, তাই এখানেও সর্বদা পরপদের অর্থ প্রদান। তবে এই সমাসে মাঝ থেকে পদ, মানে ব্যাস বাক্যের মাঝ থেকে, ব্যাস বাক্যের মাঝ থেকে পদ লোপ পায়, পদ লোপ পায়, এটা হচ্ছে মূল কথা। পদ লোপ পায়,
অর্থাৎ যখন তুমি ব্যাস বাক্য করবা তখন দেখবা যে ব্যাস বাক্যের মাঝ থেকে একটা পদ লোপ পাচ্ছে, বুঝছো? যেমন খেয়াল করো, আমি যদি বলি ঘরে আশ্রিত জামাই, তাহলে বলো তো ঘরে আশ্রিত জামাই এটার সমস্ত পদ কি হবে বলো তো? ঘরে আশ্রিত জামাই এটা সমস্ত পদ কি হবে? আগে তোমরা সমস্ত পদগুলো বলো, তারপর আমি তোমাদেরকে আরো কনসেপ্ট বুঝাচ্ছি। দেখো, হাতে পরার ঘড়ি, হাতে পরার ঘড়ি, তাহলে বলো তো এটার ব্যাস বাক্যটা কি হবে বলো? পল মিশ্রিত অন্ন, পল মানে কি? পল মানে হচ্ছে মাংস, পল মিশ্রিত অন্ন, তাহলে বলো তো এটার সমস্ত পদটা কি হবে? ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, তাহলে বলো তো এই যে ঝাল মিশ্রিত মুড়ি এটার ব্যাস বাক্যটা কি হবে বলো তো? শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, তাহলে বলো তো শিক্ষা বিষয়ক মন্ত্রী এটার ব্যাস বাক্য কি হবে? আগে আগে ব্যাস বাক্যগুলো বলো, সরি ব্যাস বাক্য না, সরি আগে সমস্ত পদটা বলো, তারপর আমি কনসেপ্টটা বুঝাচ্ছি। আচ্ছা, এরপর দেখো যদি বলি যে চালে জন্মানো কোমড়া, চালে জন্মানো কোমড়া, চালে জন্মানো কোমড়া, তাহলে বলো তো এটার ব্যাস বাক্য কি হবে? এরপর দেখো সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটার সমস্ত পদ কি হবে বলো তো? বলো। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, ঘরে আশ্রিত জামাই এটার ব্যাস বাক্য হচ্ছে ঘর জামাই, ঘর জামাই, ওকে? হাতে পরার ঘড়ি এটার ব্যাস বাক্য হচ্ছে হাত ঘড়ি, ঠিক আছে? আচ্ছা, পল মিশ্রিত অন্ন এটার ব্যাস বাক্য হচ্ছে পলান্ন, সরি এটা সমস্ত পদ হচ্ছে পলান্ন। ঝাল মিশ্রিত মুড়ি এটার সমস্ত পদ হচ্ছে ঝালমুড়ি, ঝালমুড়ি, ঠিক আছে? আচ্ছা, শিক্ষা বিষয়ক মন্ত্রী এটার সমস্ত পদ হচ্ছে শিক্ষামন্ত্রী, ওকে? আচ্ছা, চালে জন্মানো কোমড়া এটা হচ্ছে কি? চাল কোমড়া, চাল কোমড়া, চাল কোমড়া, ঠিক আছে? আচ্ছা, সিংহ চিহ্নিত আসন এটা সমস্ত পদ হচ্ছে সিংহাসন। এইবার দেখো, খেয়াল করে দেখো তো বাবা, এইবার দেখো এই যে দেখো এই মাঝখান থেকে যে ব্যাস বাক্যের মাঝ থেকে পদ লোপ পাচ্ছে কিনা দেখো, এখানে আশ্রিত পদ লোপ পাচ্ছে, এখানে পরার লোপ পাচ্ছে, এখানে মিশ্রিত, এখানেও মিশ্রিত, এখানে বিষয়ক পদটা, এখানে জন্মানো পদটা, এখানে চিহ্নিত পদটা, এই যে দেখো এই পদগুলো দেখো তো, এই পদগুলো সমস্ত পদে নেই, ব্যাস বাক্যে নেই, সরি সমস্ত পদে নেই। এই যে দেখো এগুলো যে লোপ পাইছে, বাদ গেছে, এই জন্য এটার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে এই সমাসে ব্যাস বাক্যে নতুন একটা শব্দ আসে, দেখো আশ্রিত, পরার, মিশ্রিত, নতুন শব্দ আসে। নতুন শব্দ কোথায় আসে? ব্যাস বাক্যে আসে, ব্যাস বাক্যে আসে, নতুন শব্দ ব্যাস বাক্যে আসে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে এবং সেই শব্দ, এবং সেই শব্দ লোপ পায়, লোপ মানে কি? বাদ পড়ে, এবং সেই শব্দ লোপ পায়, 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 লোপ মানে কি? বাদ যায়। খেয়াল করে দেখছো জিনিসগুলো কি সহজ না বলো তো? তোমরা যারা আমার একাডেমিক কোর্সে ছিলা, বাংলা বাস 5.0-তে ছিলা, কিংবা এর আগে 4.0-তে যারা ছিলা, তারা ডেফিনেটলি আজকে যদি এই ক্লাসটা যদি করো, কেউ যদি এমন থাকো যে আগের ক্লাস করছো এখন, তো নিশ্চয়ই এই কথা তুমি স্বীকার করবা যে আগের ক্লাসগুলো থেকে এই ক্লাসের কন্টেন্ট অনেক ভালো, অনেক ভালো, তাই না? এটার কারণ হচ্ছে কি? এটার কারণ হচ্ছে আমি সব সময় নিজেকে আপডেট করার জন্য, একটা কোর্স থেকে আরেকটা কোর্স, যেমন এই যে এইখানে তোমাদেরকে যে স্লাইডগুলো পড়াচ্ছি, ওই স্লাইডগুলো কিন্তু বাংলাদেশ 5.0-তে কিন্তু ছিল না, খুব সম্ভবত ছিল না, 4.0-তে তো ছিলই না, আমার যতটুকু মনে পড়ে 5.0-তেও ছিল না। তো যতদিন যাবে, যেমন তোমাদের কোর্সের পরে নেক্সট কোর্সগুলোতে যেটা হবে, সেখানে কন্টেন্ট আরো আপডেট হবে, আরো আপডেট হবে। তো এইটা আমার ভালো লাগে যে আমি যখনই ক্লাস করি তখন আমার কাছে এই যে তোমরা যে ক্লাসের মধ্যে বিভিন্ন কোশ্চেন করে যে ভাইয়া এইটা এটা এটা হলো কেন, তখন আমার মধ্যে এই জিনিসটা ক্যাচ করে যে না, তার মানে স্টুডেন্ট ওই জিনিসটা বুঝে না, এটাকে আরো কিভাবে সহজ করা যায়। তো ওই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি, যতদিন যাবে, এবং তুমি যদি আমার 1 বছর পরে আবার যদি আবার ক্লাস করো, 5 মাস পরে আবার সেম ক্লাস করো, ইনশাল্লাহ তুমি আবার নতুন অনেক কিছু জানতে পারবা, নতুন অনেক সিস্টেম, নতুন অনেকভাবে তুমি জানতে পারবা, ঠিক আছে? ওকে জি ভাইয়া ছিলাম, এটা আরো ইজি করে বুঝাচ্ছে, দেখছো? বইটা একাডেমিক না অ্যাডমিশন? না, যেটা দেখালাম ওটা একাডেমিক বই, অ্যাডমিশনের বই আলাদা, এটা তোমরা অ্যাডমিশনে গেলে পাবা।
হ্যাঁ, দিন দিন সবকিছু ভালো হয়, এটা খুবই নর্মাল। মানে চেষ্টা থাকলে দিন দিন, আমি চেষ্টা না করলে আমার কন্টেন্ট আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাবে, বাট চেষ্টা করলে অনেক ভালো হবে। তো এখানে একটা তোমাদের জন্য একটা জিনিস শেখার আছে। দেখো আমি কিন্তু চাইলে ওই আগের মানে আমি তোমাদেরকে যদি আমার যদি আজ থেকে 2 বছর আগের যদি স্লাইডে দেখাই, ওটা খুবই বিশ্রী, মানে কোনো সৌন্দর্য ছিল না, কোনো কিছুই ছিল না, তেমন কোনো কন্টেন্ট ছিল না। তো সময়ের সাথে সাথে সেই জিনিসটা আপডেট করতে, কারণ আমি জানি আমি যদি নিজেকে আপডেট না করি, আমার জায়গাতে অন্য আরেকজন আমার জন্য তো বসে থাকবে না। একটা স্টুডেন্ট আমার কোর্স না কিনলো কিন্তু আরেকজনের কোর্স ঠিকই কিনবে, তাই নয় কি? আর ও তো আমার জন্য বসে থাকবে না। তার মানে আমি যদি আমার জায়গাতে যদি ধরে না রাখি, আমার জায়গাতে আরেকজন ডেফিনেটলি চলে আসবে। আমি আমার জায়গাটা ধরে রাখার জন্য আমার যা যা করা লাগে আমি সেই চেষ্টা প্রতিনিয়তই করে যাই। তো তাহলে তুমিও যদি এ প্লাস যদি না পাও, তোমার জন্য এ প্লাসের সংখ্যাটা কিন্তু বসে থাকবে না, আরেকজন কিন্তু ঠিকই এ প্লাস পাবে। তুমি ভার্সিটিতে চান্স না পেলে ভার্সিটি কিন্তু সিট কিন্তু খালি রেখে দিবে না, ওই সিটে সে কাউকে না কাউকে নিবে। সো তোমার জায়গাটাও এরকম যে আরেকজন কিন্তু তুমি না গেলেও আরেকজন কিন্তু চলে আসবে এই জায়গাতে। সো নিজের জায়গাটা নিজেকে ধরে রাখতে হয়, নিজের জায়গাটা নিজেকে ধরে রাখতে হয়। ওকে, লাস্ট আমাদের আরেকটা সমাস, কার স্ক্রিনশট না দরকার হলে স্ক্রিনশট নিতে পারো, আমি হচ্ছে এরপর এটা মুছে দিব। লাস্ট আরেকটা সমাস, এরপর আমরা ক্লাস শেষ করে দিব, সেটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। ভাই কথা অমৃতর ব্যাস বাক্য কি হবে? কথা রূপ মৃত, সরি অমৃত, কথা যোগ অমৃত। ওকে ঠিক আছে, যারা নোট করবা, নোট করলে তোমরা আমাদের বন্দি পাঠশালা গ্রুপে নোটগুলো দিও, তাহলে যারা নোট করে নাই তাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই নোটগুলো দিবা। অ্যান্ড আমি ক্লাসের পরেই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সেখান থেকেও তোমরা নোটগুলো করে নিও, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার আসো আমরা একটু সমস্ত পদ দেখে কিভাবে বুঝবে যে সমস্ত পদে ব্যাস বাক্য করতে গেলেই তোমাকে নতুন একটা শব্দ আনা লাগবে। যে বলে দিলাম নতুন নতুন শব্দ আনবে, তুমি এটা ব্যাস বাক্য করতে গেলেই তোমাকে নতুন শব্দ আনতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা লাস্ট যেই সমাসটা পড়বো, এন্ড এই সমাসটা হচ্ছে আমাদের শেষ, সেটা হচ্ছে এটাকে সাধারণ কর্মধারয় সমাস বলে। আর কি বলে? সাধারণ কর্মধারয় সমাস। বাট তোমাদের পরীক্ষা আসলে তোমরা এটাকে শুধু কর্মধারয় সমাস লিখবা। তাহলে খেয়াল করে দেখো, ওই যে প্রথম যে 4টা না ভাইয়া, ওই 4টা তোমাকে মেনশন করতে হবে যে হ্যাঁ ভাইয়া এটা উপমান, এটা উপমিত, এটা রূপক, এটা সাধারণ কর্মধারয় সমাস, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বাট এখন যেটা পড়াচ্ছি এগুলো শুধু কর্মধারয় সমাস। এগুলো কি? শুধু কর্মধারয় সমাস। আমি একটু দেখি এটা স্লাইডে হয়তো আর একটু সুন্দর করে দেওয়া আছে কিনা, তাহলে আমি একটু তোমাদেরকে স্লাইড থেকে এটা দেখাবো। হ্যাঁ, এই যে দেখো এখানে আছে। এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। এটাকে তোমরা পরীক্ষার হলে সাধারণ কর্মধারয় সমাস না লিখে শুধু কর্মধারয় সমাস লিখো, হ্যাঁ, তাহলেই হবে। আচ্ছা, এই সমাসে ব্যাস বাক্য করতে গেলে যে আসবে, যে সে আসবে, যা তা আসবে, যিনি তিনি আসবে, এই কনসেপ্টগুলো আসলেই ওটা সাধারণ কর্মধারয় সমাস। একটু খেয়াল করে দেখো, যেমন দেখো জজ সাহেব, জজ সাহেব। এখন দেখো জজ সাহেব, এটার ব্যাস বাক্য করো তো। দেখো খেয়াল করে দেখো, তাহলে যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। এই যে দেখো ভাইয়া, এই যে দেখো যিনি তিনি আসছে, তার মানে এটা হচ্ছে কি? সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, এইবার ধরো আমি লিখলাম কালো বাজার। এখন দেখো তো কালো বাজার, এটার ব্যাস বাক্য কি করবা? দেখো এখান থেকে কোনটা আনতে পারো? এটা কি কালো? যিনি কালো তিনি বাজার হয়? দেখো যা কালো তা বাজার হয়? দেখো যে কালো সে বাজার হয় না। এটা দেখো তো কালো যে বাজার, হ্যাঁ এইবার হচ্ছে। তাহলে দেখো এইটার ব্যাস বাক্য কি? কালো যে বাজার, কালো যে বাজার, ঠিক আছে? তাহলে কালো যে বাজার, এই যে দেখো যে আসছে, হয়ে গেল। তার মানে এটা কর্মধারয় সমাস। এটা কি? কর্মধারয় সমাস। আচ্ছা দেখো চালাক চতুর, চালাক চতুর, তাহলে এইটার ব্যাস বাক্য করো তো, এইটার ব্যাস বাক্য করো। এবার দেখো এখান থেকে কোনটা আনতে পারো? দেখো কোনটা আনবা বলো? যিনি চালাক তিনি চতুর, না যে চালাক সে চতুর? দেখো যিনি তিনি কিন্তু সম্মানার্থক। জজ সাহেব সম্মানিত ব্যক্তি, এই জন্য যিনি জজ তিনি সাহেব। এখন এখানে কি করবা বলো তো? যে চালাক সেই চতুর, সেই চতুর, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো তো টক ঝাল, এটা কি হবে? এটার ব্যাস বাক্য করো তো। টক ঝাল বলো তো, এটার ব্যাস বাক্য করো। তাহলে কি হবে? এটার ব্যাস বাক্য কোনটা আসবে? যা টক তাই ঝাল, যা টক তাই ঝাল। ওকে, যা টক তাই ঝাল, হয়ে গেল। এবার আসো, ধরো আমি বললাম
আলু সিদ্ধ, এটার ব্যাস বাক্য যে করতে পারবে সে বস। এইটার ব্যাস বাক্য যে করতে পারবে সে বস। এটার ব্যাস বাক্য করো, যাও। এটার ব্যাস বাক্য করতে পারলে তুমি বস, কি বস। ওকে, তো এটার ব্যাস বাক্য করো, আলু সিদ্ধ। বলো, এটা ব্যাস বাক্য করো, তাড়াতাড়ি ব্যাস বাক্য করো, ছুটি দিয়ে দিমু, ঘুমামো আমি, পর রাতে আবার উঠতে হবে। এই বলো 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 আলু সিদ্ধ। এ এ এ কিরে তোরা পারস কেমনে? তোরা কি আমার আগে কোনো ক্লাস করছস? এটা কি হবে? এইটা দেখো, সব সময় মনে রাখবা ইংলিশের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, সো যেটা মডিফাই করে ওটা আগে বসে, তার মানে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। তো এখন দেখো আলু অ্যাডজেক্টিভ নাকি সিদ্ধ অ্যাডজেক্টিভ? সিদ্ধ অ্যাডজেক্টিভ, তাহলে সিদ্ধ হচ্ছে আগে চলে আসবে, তাহলে এটার ব্যাস বাক্য হচ্ছে সিদ্ধ যে আলু। যেটি দেখে দেখে কইছস, আরেকজন দেখে দেখে কমেন্ট করছস, সবগুলা পরীক্ষায় ফেল মারবি, সবগুলো পরীক্ষায় ফেল মারবি, ঠিক আছে? এবার চলো আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, দেখো সমাসের নাম এখানে সবগুলো কর্মধারী সমাস, এটা বলার অপেক্ষায় রাখে না। এবার দেখো একটু ব্যাস বাক্য করো, অনেকগুলো আমরা ব্যাস বাক্য করে ফেলছি, দেখছো? আচ্ছা, এটা আমরা ব্যাস বাক্য করছি, এটা ব্যাস বাক্য করছি, এটা, এই দুটো তোমরা ব্যাস বাক্য করো। তো দেখো নিজে প্র্যাকটিস করো, তো এটা তোমরা নিজে প্র্যাকটিস। নীল আকাশ, এটার ব্যাস বাক্য করো। পটল ভাজা, এটার ব্যাস বাক্য করো। এই দুটোর ব্যাস বাক্য করো, দাও, এই দুটোর ব্যাস বাক্য করো, এই দুটোর ব্যাস বাক্য করো। চব্বিশ ব্যাচের এই যে দেখছো বাংলা বাস চাইরে ছিলাম, 24 ব্যাচের একটা ক্লাস করছে। আমি তো এটাই কই, আমি কিরে পোলাবাইন, এত পোলাবাইন তো পারার কথা না, তার মানে এরা আমার ক্লাস করছে। এরকম আমি একবার ইয়েতে ক্লাস নিতে গেছি, তোমার হচ্ছে কোন কোন জেলাতে জানি ক্লাস নিতে গেছি, সম্ভবত টাঙ্গাইল নাকি কি, ভুলে গেছি, টাঙ্গাইল হবে সম্ভবত। তো আমি এরকম ক্লাসে বললাম যে তোমরা যে পারবে তাকেই হচ্ছে 20 টাকা করে দিব, মানে যে পারবে তাকে 20 টাকা দিব। এখন দেখি যে ধুমছে পোলাবেন, সবাই হাত তুললো। এখন বললাম যে আচ্ছা সবাই একজন যদি বলে দেয় তাহলে সবাই পারবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা খাতায় লিখো একটা বানান। সবাই খাতায় লিখছে। এখন সবাই খাতায় লেখার পর তো বললো যে যখন দেখি যে এরও ঠিক, এরটাও ঠিক, ওরটাও ঠিক, এরকম ঠিক দেখতে দেখতে ক্লাসের মধ্যে মোট 29 জন ঠিক লিখছে, 29 জন সঠিক। এখন 29 ইন্টু 20, তাহলে হিসাব করে দেখো 29 ইন্টু 20 কত টাকা হয়েছে। এখন সবাই তো 20 টাকা করে আমার দেওয়াই লাগবে, সবাই ওখানে 20 টাকা দিচ্ছে, আমার নগদে কতগুলো টাকা শেষ হিসাব করে দেখছো? 20 টাকা নাই, পোলাবেন ওয়ালেটের টাকা শেষ, বাধ্য করছে পোলাবেন বিকাশ থেকে টাকা তুলে এনে পরে পোলাবেন টাকা দিছি। তো পরে জিজ্ঞেস করে কিরে তোমরা কেমনে পারো? বলো যে ভাইয়া আপনার অনলাইন ক্লাস দেখছি ইউটিউবে, তো আমার ক্লাস দেখে শিখে আমার থেকে টাকা খাইয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে এটা তো সিম্পল, নীল যে আকাশ, নীল আকাশ, নীল যে আকাশ। এই যে দেখো পটল ভাজা, ওইটা হচ্ছে যে আলু সিদ্ধর মতো। এটা কি হবে বলো তো? ভাজা যে পটল, ভাজা যে পটল। ওকে, ভাজা যে পটল, শেষ। ওকে 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 ওকে, আচ্ছা বুঝছো কি না বলো তো? ওকে, তো এইগুলো যদি একটু যদি দেখো তাহলে আমার মনে হয় যে মানে এগুলো আসলে পারবা, মানে অত কঠিন কিছু না। ওকে, সো আমাকে একটু জানিয়ে দাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে আসলে কেমন লেগেছে। হোপফুলি ভালো লেগেছে আমাদের আজকের সমাসের ক্লাস। অ্যান্ড আমাদের বন্দি পাঠশালা গ্রুপটাতে তোমরা বেশি অ্যাক্টিভ থাকবা, আমাদের ক্লাসগুলো রিভিউ দিবা, কেমন লেগেছে, নোটগুলো শেয়ার করবা। এটা তো কমে গেলে তো আসলে হবে না, ঠিক আছে? ওকে ওকে, তো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবা। অ্যান্ড নেক্সট ক্লাসগুলো করবা সমাসের। আজকের ক্লাসটা যেমন সহজ হয়েছে, নেক্সট ক্লাসগুলো আরও অনেক সহজ হবে ইনশাল্লাহ আশা করি। তবে ধৈর্য ধরে আসলে সমাসটা করতে হবে। আজকে আমরা কতগুলো সমাস পড়লাম দেখো, আমরা আজকে দ্বন্দ্ব সমাস পড়লাম ছোট্ট একটা ক্লাসে, 1 ঘন্টা 14 মিনিট, অনেকগুলো সমাস পড়ছি। দ্বন্দ্ব সমাস, কর্মদ্বারী সমাসের 5টা সমাস, এরপর হচ্ছে দ্বিগু সমাস পড়লাম, তো অনেক, এরপর হচ্ছে বেসিক জিনিসটা বুঝছি। তো তোমরা আমাদের বন্দি পাঠশালা গ্রুপটাতে রিভিউ দিবা, নোটগুলো শেয়ার করবা, তাহলে আমাদের ভালো লাগে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।